আগামীকাল ঘুরতে যাব আমরা সবাই, বাট আমি বুঝতে পারছি না কোন ড্রেস পরবো। আপনি একটু চয়েস করে দিবেন? আমি? হুম, আপনি। আমার চয়েস অনেক বাজে, আপনি নিজেই চয়েস করে নেন। চুপ করেন, যা বলছি ওইটা করেন। ওকে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। রিয়া কিছুক্ষণ পর 5টা শাড়ি নিয়ে আসলো, তারপর এক এক করে আমাকে দেখাতে লাগলো। 4টা দেখালো, একটা ভালো লাগলো না। 5 নাম্বারটা দেখাতে বললাম। দূর, একটা শাড়িও ভালো লাগে না। কালো কালার কোনো শাড়ি নেই? বাসায় আসছে, বাট এখানে তো নাই। আচ্ছা ওয়েট করেন, আমি অনলাইন থেকে একটা শাড়ি চয়েস করে পাঠিয়ে দিচ্ছি। আপনি চয়েস করে দেন, আমি অর্ডার করে নিব। কেন? আমি কিনে দিলে সমস্যা হবে নাকি? না, তা না, বাট এখন আমি নিতে পারবো না। চুপ থাকেন। আচ্ছা আমি দেখি। আপনার কি কালো রংটা পছন্দের নাকি? হুম, বাট বউটা তো কালো হয়নি, বউটা হয়েছে পরীদের মতো। আমি এই বিয়ে করব না, প্লিজ। আপনারা আমার কথা বিশ্বাস করেন। আমি ওনাকে চিনিও না, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, সেইখানে উনি আমার গাড়িটা এভাবে দেখে ঠিক করে দিতে এসেছিল। আর একটা ট্রাক ব্রেক ফেল করে আমাদের উপরে উঠে যেতে নিয়েছিল, তখনই উনি আমাকে বাঁচাতে গিয়ে দুজন পা পিছলে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। প্লিজ, আপনারা দয়া করে আমাদের বিয়ে দিবেন না। উনি যা বলছে সম্পূর্ণ সত্যি কথা, প্লিজ আমাদের যেতে দেন। আপনারা যা দেখেছেন ওটা আসলে সত্যি না। আমি গড়াতে গড়াতে ওনার বুকের উপরে পড়েছিলাম, আর উনি ব্যথায় চিৎকার করে উঠেছিল, তাছাড়া কিছুই না। প্লিজ আমাদের যেতে দেন। আমি এই মেয়েটা জোর করতে লাগলাম, কিন্তু কেউ আমাদের কথা বিশ্বাসই করলো না। দুজনকে তারা জোর করে বিয়ে পড়িয়ে দিল। রিয়া বসে থেকে কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছি না রিয়াকে কিভাবে সান্ত্বনা দেব। আমি উপায় না পেয়ে রিয়ার দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললাম, কান্না করবেন না, কান্না করার কি হবে, যা হবার হয়ে গেছে। এই নেন টিস্যু, মুখ মুছে নেন। আমি কথাটা শেষ করতেই মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে আপনার, তাই না? আমার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরে। আপনি জানেন, আমার ফ্যামিলি যদি এটা জানে তাহলে আমাকে মেরে ফেলবে এমনিতেই। আমাকে ঘুরতে দিতেই চায় না। আমি সবাইকে জোর করে রাজি করিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি, আর এখন যদি আমার ফ্যামিলির কেউ জানে আমি তাদের না জানিয়ে বিয়ে করে ফেলছি, তাহলে আমাকে ওইখানে কুপিয়ে মেরে ফেলবে। আজব, আপনি কিসের সুন্দর? আপনাকে পেতনির মতো লাগে, আবার নিজেকে সুন্দরী দাবি করেন। আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে। শোনেন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। দেখেন, এসব তো কেউ জানে না, আর ওই গ্রামের মানুষজন ছাড়া কেউই জানে না। সো এত চিন্তা নাই, যদি পরিচিত কেউ দেখে ফেলতো তাহলে সমস্যা হতো, সবাইকে বলে দেওয়ার ভয় থাকতো। শোনেন, কান্না না করে এসব বলে যান, মনে করেন কিছুই হয়নি। আপনি যেমন ভয় করছেন তেমন ভয় আমার হচ্ছে। আমার ফ্যামিলি জানলে অনেক কষ্ট পাবে। যাই হোক, ওঠেন, আপনাকে হোটেলে দিয়ে আমি আমার আন্টির বাসায় যাব। সন্ধ্যা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। আমার কথা শুনে মেয়েটা বসে না থেকে আমার সাথে হাঁটতে লাগলো। গ্রামের মানুষ আমাদের নানা কথা বলতে লাগলো। ও, আপনারা তো কিছু বুঝতে পারেনি, চলুন আপনাদের কেউ শুনিয়ে নিয়ে আসি। খালামুনি, আমি আর খাবো না, আমি একটু বের হব। করছিস, একা বের হবি? হ্যাঁ, এই 7 দিন আমি সব চিনে ফেলেছি, আমার জন্য চিন্তা করো না। আমি খালামুনির সাথে কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খালাতো ভাইয়ের বাইক নিয়ে বের হলাম। কিছু দূর যেতেই অনেক শীত লাগতে লাগলো। পরে আবার বাসায় গিয়ে জ্যাকেট পরে রওনা দিলাম। সারাদিন ঘোরাঘুরি করে 3টার দিকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ সামনে একটা মেয়েকে দেখতে পাই। দেখলাম সামনে দাঁড়িয়ে আছে, অনেকের কাছে লিফট চাচ্ছে, বাট কেউ দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। না, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারেন। ও, বাট আমি তো দেখছি আপনার স্কুটির একটা তার খুলে গেছে। জি। তাহলে মিথ্যা কেন বলছিলেন? এমনি। আমি কি হেল্প করবো নাকি চলে যাব? মানে প্লিজ একটু সাহায্য করেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে সাইডে যেতে বলে আমি তার স্কুটির তারটা লাগিয়ে দিতে লাগলাম। লাগিয়ে দিয়ে যে উঠতে যাব, সাথে সাথে মেয়েটা আমাকে টান দিয়ে আমি সামলাতে না পেরে পড়ে যাই। মেয়েটাকে নিচে নিয়ে গড়াতে থাকি, একটা গাছের সাথে গিয়ে ঠেকি। আর মেয়েটার বুকের উপর মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর মেয়েটা চিৎকার করতে লাগলো। ওই পাশ দিয়ে 3জন লোক যাচ্ছিল। আমাদের এই অবস্থা দেখে অন্য কিছু ভেবে আমাদেরকে তুলে নিয়ে আসছে। তারপর কি হলো দেখতেই তো পেলেন। আমি আর মেয়েটা আবার জঙ্গলের দিকে হাঁটা দিলাম। মেয়েটা এখনো কান্না করেই যাচ্ছে। আরে প্লিজ কান্না বন্ধ করবেন, আপনার এই কান্নার চিৎকারই এমন হলো। আমি কি সাথে চিৎকার করছি? আমি কতটা ব্যথা পাইছি সেটা আমি জানি। আমি তো মাথায় ব্যথা পেয়েছি, আমি কি আপনার মতো চিৎকার করছি? মেয়েটা রেগে কিছু বলতে যাবে, তখনই সামন থেকে আমার খালাতো ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি ঠিক আছো? আমি তো কত ভয় পেয়ে গেছিলাম, সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তুই এখানে কিভাবে? আমি যখন খাবার খাচ্ছিলাম তখন পুলিশ আমাকে কল দিয়ে আসতে বলে। আসলে জানতে পারি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। পুলিশ সবাই পুরো জঙ্গলে খুঁজছিল। প্রায় 1 ঘন্টা পর তোমাকে পেলাম। ও আচ্ছা, তুই এসছিস, ভালো হয়েছে।
তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না, আমি একদম ঠিক আছি। বাট তুই আবার খালামণিকে কিছু বলিসনি তো? ইয়া মানে ভাইয়া, আম্মুকে তো সব বলছি। আর আম্মু খালামণি আর খালুকে বলে দিয়েছে। সবাই অনেক টেনশন করছে, তাড়াতাড়ি বাসায় চলো। কি, আব্বু আম্মু জেনে গেছে? আল্লাহ, আমার আর এখানে থাকা হবে না। তুই তো তাড়াতাড়ি সবাইকে কেন বলছিস? আমার কি দোষ? তোমাকে পাওয়া যাচ্ছিল না, কতটা ভয় পাইছি। যাই হোক, এই মেয়েটাকে। আমি রিয়া। আমি রাফি, আদিত্য ভাইয়ার খালাতো ভাই। ও আচ্ছা। কিন্তু আপনি আদিত্য ভাইয়ার সাথে কি করেন? আর ভাইয়া, তুমি এই 1 ঘন্টা কই ছিলেন? এত খুঁজলাম, কেউ পাইলাম না। আর এখন এখানে বুঝতে পারছি না। অনেক কথা, তুই হাট, তোকে বলছি। বাট হ্যাঁ, কাউকে বলতে পারবি না। যদি বলিস তাহলে তোকে খুন করে রেখে দেবো। তোমার কত সিক্রেট কথা তো আমি জানি। কোনোদিন দেখছো আমি কাউকে কিছু বলছি? না, বাট এটা অনেকটা গোপন কথা। আপনি এখন সবাইকে ছড়িয়ে দেন যে আমি আপনার স্ত্রী। রিয়া রেখে চলে যেতে নিল। রাফি হা করে তাকিয়ে বলল, মানে? হাট, তারপর সব খুলে বলছি। আমি আর রাফি হাঁটতে লাগলাম, আর রাফিকে প্রথম থেকে সব খুলে বললাম। রাফি হা হয়ে তাকিয়ে রয়েছে আমাদের দুজনের দিকে। রাফি অনেক জোরে জোরে হাসতে লাগলো। মেয়েটা মানে রিয়া অনেক রেগে গিয়ে বলল, এই একদম হাসবেন না। আমি আসছি দুঃখে আর উনি হাসছে। দেখেন, আমার সামনে হাসি বন্ধ করেন, না হলে কিন্তু একটা পাঞ্চ মেরে নাক ভেঙে ফেলবো। আরে আরে ভাবি, রেগে যাচ্ছেন কেন? এভাবে কারো বিয়ে হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। আগে দেখেছি প্রেম করে ধরা পড়লে বিয়ে হয়ে যায়, আর আপনারা দুজন কিছু না করে বিয়ে দিয়ে দিল সবাই। রাফি মজা নিস না, এখন বুদ্ধি দিয়ে কি করব? এই বিয়েটা তো আর মিথ্যা না, সত্যি সত্যি হয়ে গেছে। কি আর, তোমরা যখন জামাই বউ এটাই মেনে নাও। আর সুযোগ বুঝে একদিন ফ্যামিলিকে বলে দিও। বাট এটা যদি খালু। কি, এত বড় ছেলে এখনো মার খায়? রিয়া কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। আমি রাগী লোক নিয়ে বললাম, এত হাসার কি হলো? আপনি মনে হয় মার খাননি কারো হাতে? আমি বড় হওয়ার পর থেকে আমাকে কেউ মারে নাই, আর আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, দেখাই যাচ্ছে। হাঁটেন তো, রাগ হচ্ছে খুব। এই, কার উপরে রাগ দেখান? খবরদার আমার উপরে রাগ দেখাবেন না। দূর, এই রাফি, মেয়েটাকে নিয়ে আয় তো। এই যে, আমার একটা নাম আছে, আমার নাম রিয়া, সো আমাকে মেয়ে মেয়ে করবেন না। ও আচ্ছা, তাই? রাফি, এই মিস টুকু মিসেস রিয়াকে নিয়ে আয়, আমি যাচ্ছি। তোমার বউ তুমি নিয়ে আসছো, আমি কেন তাকে নিয়ে যাব? কথাটা বলে রাফি হাঁটতে শুরু করে দিল। আমি আর রিয়া একসাথে হেঁটে আসছিলাম। রিয়া কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বললাম, আপনি কি পায়ে ব্যথা পেয়েছিলেন নাকি? আপনার মতো দামড়া মার্কা ছেলে পড়লে পাকি আর আস্ত থাকে নাকি? আপনার মুখে কি মধু নেই? এত তিতা মার্কার কথা বলেন কেন? কি, আমি তিতা মার্কা কথা বলি? আপনাকে তো আমি। রিয়া যে আমাকে মারতে যাবে, আমি সাথে সাথে সরে গেলাম। রিয়া নিজেকে সামলাতে না পেরে সোজা পড়ে গেল। লতা পাতার সাথে বেঁচে গাছের সাথে বাড়ি খেল। আমি হাসতে লাগলাম জোরে জোরে। রিয়া সামনের দিকে রাগি লুক নিয়ে তাকায়। আমি তাকে দেখি রিয়ার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি করে রিয়াকে ধরে বললাম, এই, আপনার তো কপাল কেটে গেছে। রিয়া আমার হাত ছড়িয়ে দিয়ে কান্না করতে লাগলো। রিয়া কান্না করতে করতে বলল, আমি ব্যথা পাইছি, আপনি খুশি হয়েছেন? রিয়া, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পাবে। দেখি আমাকে দেখতে দাও। আমি রিয়াকে জোর করে রুমাল দিয়ে তার মাথা বেঁধে দিলাম। রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবেন না। একদম স্বামীর অধিকার নিয়ে আসবেন না। আপনি আপনার মতো যান, আমাকে আমার মতো যেতে দেন। রিয়া, কি বলছো? আমি কখন তোমার উপর স্বামীর অধিকার কাটতে গেলাম? তোমার মাথায় তো আমার জন্যই কেটে গেছে, তাই আমি তোমাকে জোর করে মাথায় রুমাল বেঁধে দিয়েছি। রক্ত পড়া ভালো না, তাই এখানে স্বামীর অধিকার খাটানোর কি হলো? আমি জানি এটা কেমন বিয়ে, হয়তো আমরা দুজনে মানি বা না মানি, আমাদের বিয়েটা তো আর মিথ্যা না, তাই না? আর আমি অতটাও খারাপ না যে একটা মেয়ের সাথে জোর করে স্বামীর অধিকার খাটাবো। আমি কথাটা বলে হাঁটতে লাগলাম। রাফি রিয়ার কাছে গিয়ে দুজনে কথা বলছে আর হাঁটছে। আমি আমার মতো রাস্তার কাছে আসতে ওঠার মতো কোনো রাস্তা খুঁজতে লাগলাম। তখন রাফি পিছন থেকে বলল, ভাইয়া, ওই পাশ রাস্তা আছে, ওইটা দিয়ে উঠতে পারবে। আর তুমি ভাবিকে কোলে নিয়ে আসো, ভাবির তো হাঁটতে সমস্যা হচ্ছে। চুপ কর, কিসের ভাবি? ভাবে ভাবি করবি না, মেজাজটা গরম করতে আসছে। আমি তো ওর ভাবি হই, তো ওই কেন আমাকে ভাবি বলবে না? ফালতু কথা বন্ধ করবেন। আপনি আমার স্ত্রী না, ওকে? আপনি কেবল আমাকে বলেছেন। আমি আপনার সাথে স্বামীর অধিকার খাটাতে পারবো না। আর সেইখানে আমার ভাই কেন আপনাকে ভাবি বলবে? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, না আমি আপনাকে চিনি আর না আপনাকে। সো এইসব ফালতু কথা না বলে আসেন। সরি, এত রেগে যাওয়ার কি আছে? অচেনা একটা পুরুষ ধরলে রাগ হবে না তো কি হবে? আমাকে কখনো আমার আব্বু আর ভাইয়া ছাড়া কেউ ধরে নাই, তাই একটু অন্যরকম লাগছিল। এসব বকবক শোনার সময় আমার নাই। রাফি, তাড়াতাড়ি চল তো, ভালো লাগছে না। মাথা অনেক যন্ত্রণা করছে, পা দুটো জ্বালা করছে খুব। কথাটা বলে আমি হাঁটতে লাগলাম। তখন পিছন থেকে রিয়া বলল,
আপনার মাথায় ব্যথা পাইছেন নাকি? রিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে আমার মতো হাঁটতেই লাগলাম। রাফি আর রিয়া একসাথে আসতে লাগলো। আমি লতা পাতা ধরে উঠে পড়লাম। রিয়া রাফি নিচ থেকে বলতে লাগলো, ভাইয়া তুমি এত স্বার্থপর কেন? তুমি একাই উঠে পড়লে, ভাবিকে তো ধরতে পারতে তাই না? আমি না হয় ছেলে মানুষ, একভাবে উঠে যাব, ভাবি কিভাবে উঠবে অত দূর? ওই সাইডে দেখ, ওঠার মতো রাস্তা আছে, তুই ওনাকে ধরে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। আবার আমি ধরলে আবার বলবে আমি ওনার উপর অধিকার খাটাচ্ছি। সরি বললাম তো, এখনো সেই কথা নিয়েই বসে আছে। ভাবি আমার পিছন পিছন আসেন, ওর কথা বাদ দেন। আমি সাথে সাথে উপরে হাঁটছি আর ওদের দেখতে লাগলাম। বেশ কিছু দূর থেকে দুজনে উঠতে লাগলো। রাফি রিয়ার হাত ধরে টান দিয়ে তুলতে লাগলো। রাফি আমার দিকে রাগি লুক নিয়ে বলল, ভাইয়া রাগ উঠে যাচ্ছে কিন্তু। আমি সামনের গাছ থেকে একটা ডাল ভেঙে রাফির দিকে দিলাম। রাফি ডালটা টেনে ধরতেই আমি টান দিতে লাগলাম। দুজনে আস্তে আস্তে উঠে আসলো। তখন পিছন থেকে পুলিশের গাড়ি আসলো, তিনজনকে তুলে থানায় নিয়ে গেল। থানা থেকে জানতে পারলাম ওই ট্রাকটা অল্পের জন্য আমাদের বাইকের আর স্কুটির উপর তুলে দেয়নি। রিয়া ওর স্কুটি নিয়ে চালাতে গিয়েও পারছিল না। ভাবি এই পা নিয়ে চালাবে? আপনি এক কাজ করেন, আজ আমাদের বাসায় চলেন, আপনাকে সকালে হোটেলে দিয়ে আসবো নি। না ভাই, এখন যেতে হবে। আম্মু আব্বু যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে। সবাই আমার জন্য হয়তো চিন্তা করছে। এমনিতেই ফোনটাও কোথায় যে পড়ে গেছে সেটাও তো আমি জানি না। আপনার ফোন আমার কাছে, গাছের কাছে পেয়েছি। রিয়াকে ফোন দিতে রিয়া তাড়াতাড়ি করে বান্ধবীকে কল দিয়ে কথা বলতে লাগলো। আমি আর রাফি বুড়ো কুচকে তাকিয়ে দেখতে লাগলাম। কথা শেষ হতেই রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। উফ, বেঁচে গেছি। ওরা কেউ বাসায় নেই বলে, আর একটু হলে বাসায় বলে দিত। ও আচ্ছা। ভাইয়া চলো, ভাবিকে তাহলে হোটেলে দিয়ে আসছি। এই অবস্থায় একা পাঠানো ঠিক হবে না, এমনিতে বখাটে ছেলের অভাব নাই। তুই ওনাকে দিয়ে আয়, আমি বাসায় যাব। ঠেকা নাই, নিজের বউকে নিজে দিয়ে আয়। থাক, লাগবে না, আমি নিজে একাই যেতে পারবো। রিয়া আবার স্কুটিতে স্টার্ট দিতে যাবে, খেয়াল করলাম ওর পা ব্যথা, একদম ফুলে গেছে। আমি রিয়াকে বললাম, নামেন তো একটু। কেন? নামতে বলছি, নামেন। রিয়া নামলে আমি স্কুটিতে বসে রিয়াকে বসতে বলে রিয়াও বসে পড়লো। রাফি মিটি মিটি করে হাসতে লাগলো। আমি একা চলে যেতে পারবো, আপনি যান, বাসায় যান। আপনার তো মাথা ব্যথা করছে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, চুপ করে বসে থাকেন। আর রাফি আমার পিছন পিছন আয়। আমি স্কুটি চালাতে লাগলাম। রিয়া আমার কাঁধে হাত রাখতে সরাসরি শিউর উঠলো। রাফি আমার পিছন পিছন আসতে লাগলো। আমি রাফিকে বললাম, রাফি ডাক্তারের কাছে যাব, সাইডে ঘোরা বাইক। আরে কি করবেন? দেখতে থাকেন। আমি রিয়ার কোনো কথা না শুনে ডাক্তারের কাছে চলে আসলাম। মাথা অনেকটা ফুলে গেছে, জ্যাকেটের কারণে শরীরে তেমন একটা ব্যথা পাইনি। পায়ে অনেকটা কেটে গেছে, সব জায়গায় ব্যান্ডেজ করে বাইরে আসতে দেখি রিয়া হাতে মাথা পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, এত জায়গায় ব্যথা পাইছেন আর একবারও বললেন না? বলে কি হবে? এই দুইজন এখন ঝগড়া করো না তো। ভাইয়া, আম্মু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আগে ওনাকে রেখে আসছে, তারপর। ওকে। তিনজনে বের হলাম। রিয়া আমার কোমর জড়িয়ে ধরলো, আমার পিঠে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রিয়াদের হোটেলে কিছুটা দূরে গিয়ে থামিয়ে রিয়া বলল, কি হলো, থামলেন কেন? সামনে আপনার হোটেল, এটুকু আপনি কষ্ট করে যান, আপনার ফ্রেন্ডদেরকেও দেখলে সমস্যা হতে পারে। ধন্যবাদ আপনাকে এত সাহায্য করার জন্য। আমি রিয়ার স্কুটি থেকে নেমে পড়লাম। রিয়া স্কুটি নিয়ে হাঁটতে গেলে পড়ে যেতে নেবে, সাথে সাথে ধরে ফেললাম। একটা কাজ করেন, আপনার একটা ফ্রেন্ডকে কল দেন। এমনিতেই সন্দেহ করবে, তার থেকে আপনারা আমার সাথে আছেন। আর না হলে আমাকে একা ছেড়ে দেন, আমি চলে যেতে পারবো। আমরা গেলে আবার আপনার সমস্যা হবে না তো? না, সবাইকে বলবোনি, আপনারা দুইজন আমাকে সাহায্য করছেন, যা সত্যি তাই বলবো। চলেন। কি বিয়ের কথা বলে দিবেন নাকি? আরে না, চলেন তো, আমি বুঝে নিব। আমি আর কথা না বেরিয়ে রিয়াকে নিয়ে হোটেলের সামনে চলে আসলাম। রিয়ার তিনটা বান্ধবী রিয়াকে দেখে কাছে আসলো। অনেক কিছু জিজ্ঞেস করাতে রিয়াকে এক করে বলতে লাগলো। বিয়ে বিষয়টা শুধু বললো না, সবাই আমাকে ধন্যবাদ দিল। আমরা টুকটাক কথা বলে চলে আসতে নিব, তখনই রাফি বলল, আপু আপনার নাম্বারটা। ও হ্যাঁ, তোমার নাম্বারটা দাও, আমি কল দিচ্ছি। রাফি রিয়াকে নাম্বার দিল। রিয়া কল দিল, সাথে সাথে রাফি সেভ করে নিল। তারপর রিয়ার থেকে বিদায় নিয়ে আসতে যাব, তখন রিয়া বলল, এই যে শোনেন, বাসায় গিয়ে ব্যথার মেডিসিন খেয়ে নিয়েন আর সাবধানে চলেন। আর কথায় কথায় রেগে যাওয়া বন্ধ করেন। নিজে চিন্তা করেন, আমার চিন্তা করতে হবে না। নিজে একটু সাবধানে থাকেন আর মিষ্টি করে কথা বলা শিখে নিন। আমার আর রিয়ার কথা শুনে রাফি হাসতে লাগলো, সাথে রিয়ার তিন বান্ধবী মিটিমিটি করে হাসছে। রাফি বাইক উঠলে আমিও উঠলাম। রাফি স্টার্ট দিয়ে দিল। রিয়া আমাকে যতক্ষণ দেখা গেল ততক্ষণই তাকিয়েছিল। অনেক দূর যেতে রাফিকে বললাম, কি রে রাফি, তুই কি কি বলছিস? ও আমার সাথে তো মিষ্টি করে কথা কেন বললো? আমি তেমন কিছুই বলি নাই, আমি শুধু বুঝাইছি বিয়ে হয়েছে যখন তখন আর এত রাগ অভিমান ঝগড়া করে লাভ আছে। আর তোমার নামে কিছু প্রশংসা করছি, এইটুকুই, আর কিছু না। তোকে তো পাকনামি করতে গিয়ে বলেছে। যাই হোক শোন,
আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, না হলে এটা সমস্যা হবে কেউ জানলে। চুপ করো, ডিভোর্স কেন দিবে? শোনো, ভাবিকে কিন্তু দেখতে মাশাআল্লাহ। ভাবিকে প্রথম দেখাতে আমি তো ক্রাশ খেয়েছিলাম। যখন তুমি বললে আমার ভাবি হয়, তখন দিলটা একদম ভেঙে চুরমাচার হয়ে গেছে। কি ফাজিল হইছিস তুই? খালামণিকে বলে দিবি? ধুর, সব কিছুতে আম্মুকে ডাকুকে। আচ্ছা যাই হোক, প্লিজ ভাই কাউকে কিছু বলিস না, ওকে? 1 মাস পর আপুর বিয়ে, আর এখন এসব জানলে অনেক সমস্যা হবে। ভাইয়া, তুমি কি আমাকে এখন বিশ্বাস করো না নাকি? না রে ভাই, তা না, আসলে বিষয়টা অন্য বিষয়ের থেকে অনেক আলাদা, তাই মুখ ফুসকে যদি বলে ফেলিস। আরে ধুর না, চিন্তা করো না তো। আমি আর রাফি দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে খালামণি তো অনেক বকা দিল। পরে আমি খালামণিকে জোরে ধরে কিছুক্ষণ বোঝাতে তারপর শান্ত হয়ে গেল। আর আমি আর রাফি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি ব্যালকনি থেকে আম্মুকে কল দিলাম। আম্মু, আমি ঠিক আছি, কিছুই হয়নি। এই রাফি একটুতে কেমন করে বুঝো তো। সত্যি তুই ঠিক আছোস? আচ্ছা শোন, তাড়াতাড়ি বাসায় চলে আয়। যাবো তো আম্মু, আর 3 দিন পর চলে যাব। ওকে, সাবধানে থাকিস। ওকে আম্মু, চিন্তা করো না, আমি এখন ফোনটা রাখছি। আমি ফোনটা রেখেই রুমে ঢুকতে দেখি রাফি কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ভাইয়া এসে গেছো? এই নাও, ভাবি কথা বলবে। তুলি ভাবি নাকি? দে দে। আমি রাফির কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দেবরকে তো ভুলেই গেছেন। কি? ওই, আমি আপনার বউ, আপনার ভাবি না। মানে কে আপনি? আরে বোকা তুলি, ভাবি না, ওইটা রিয়া ভাবি। ও আপনি, সরি, আমি ভাবছি রাফির ভাবি। যাই হোক, কিছু বলবেন? আপনার নাম্বারটা দেন তো। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? স্বামীর নাম্বার নিব, এখানে এত কথা বলার কি আছে? আপনি কি নেশা করেছেন? দেখেন, না তো ন্যাকামি করে কথা বলতে হবে না। আমি এ বিয়ে মেনে নিইনি, সো এই বিষয়ে কোনো ন্যাকামি করে কথা বলার দরকার নেই। আর আমার ভাইকে আপনি আর কখনো কল দিবেন না, দয়া করে। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে রাফির দিকে তাকিয়ে বললাম, রাফি, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোর সাথে কথা বলতে বলছি, এত বেশি বুঝিস কেন? আমি বেশি বুঝছি না, এত রাগ দেখাবে না তো। শোনো, এটা মানো না মানো, উনি তোমার বিয়ে করা স্ত্রী, আর তুমি তার বিয়ে করা স্বামী। উনি তোমার সাথে এত ভালো করে কথা বলছে, আর সেখানে তুমি এত ভাব দেখাচ্ছ। ওই মেয়েটা কতটা সহজ করে নিতে চাচ্ছে, আর সেখানে তুমি সম্পর্কটা কঠিন করে দিচ্ছ। শোনো, বাঙালি মেয়েদের কাছে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়। মানুষের বিয়ে একবারই হয়, মানুষ বারবার বিয়ে করতে চায় না। ধরে নিতাম তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তুমি অন্য কাউকে বিয়ে করলেও তাও তোমার মনে একটা কথা ফাঁসবে, তোমার প্রথম স্ত্রী রিয়া নামে ওই মেয়েটা, তেমন ভাবিরও এক অবস্থা হবে। তাই ভাইয়া, এত কঠিন না করে সম্পর্কটা সহজ করো। হ্যাঁ, সবই বুঝলাম, বাট তুই এটা কেন বুঝতে পারছিস না? আমরা একে অপরকে কোনোদিনও দেখিনি বা চিনিও না, কিভাবে হুট করে তার সাথে ক্লোজ হবো? দেখো ভাইয়া, এটা অনেক ভালো হবে। তুমিও সিঙ্গেল, তেমন ভাবিও সিঙ্গেল। তোমারও কোনো গার্লফ্রেন্ড নাই, তারও কোনো বয়ফ্রেন্ড নাই। তাই তোমরা চাইলে কিন্তু একে অপরকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। দুইজন সময় কাটাও আস্তে আস্তে, দেখবে দুইজন একে অপরকে চিনতে পারবে, ভালোবাসতে পারবে। আর এখন তোমরা মিশলে সম্পর্কটাও পবিত্র থাকবে, কোনো হারাম রিলেশন হবে না। রাফির কথা শুনে কিছুক্ষণ ভেবে বললাম, কথাটা মন্দ বলিসনি, বাট রিয়া কি চাইবে আমার সাথে মিশতে? শোনো ভাইয়া, তুমি তার স্বামী আর তুমি ছেলে, তাই তোমার উচিত ভাবিকে পটানোর সব ব্যবস্থা করা। ভাবির সামনে এমনভাবে প্রেজেন্ট করো যাতে ভাবি তোমাকে ভালোবাসতে পারে। আমি মেয়েদের কিভাবে বটাই? আমি এটা পারি না, আমার দ্বারা এটা হবে না। আচ্ছা চল, অনেক ক্ষুধা লাগছে, খেতে যাব। আগে ভাবিকে কল দিয়ে সরি বলো, ভাবি নিশ্চয়ই অনেক কষ্ট পাইছে। পারবো না, আমি কোনো অন্যায় করিনি, তাই আমি পারবো না, এসব বাদ দিয়ে আয়। আমি হাঁটা দিলাম, তখন এই রাফি রিয়াকে কল দিয়ে বলল, ভাবি, ভাইয়া আপনার সাথে কথা বলবে। আমি কারোর সাথে কথা বলতে চাই না, ফোন রাখো। তোমার ভাই জানলে তোমাকে বকা দিবে। আরে ভাবি, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবে, তাই আর কি আপনাকে কল দিতে বলছে। ক্ষমা চাইলে নিজের নাম্বার দিয়ে কল দিয়ে ক্ষমা চাইতে বলো, না হলে দরকার নাই। আচ্ছা, ভাইয়ার ফোন দিয়ে কল দিচ্ছে, এত রেগে যান কেন ভাবি? রেগে যাব না, তোমার ভাইয়ের ব্যবহার দেখলে না আমাকে কত কিছু বললো। আচ্ছা ভাইয়াকে বলি। রাফি ফোন কেটে দিয়ে হেসেই বলল, ভাইয়া কল দাও। ভাইয়া, ভাবি মনে হয় তোমাকে একটু হলেও পছন্দ করে, না হলে কি এত কিছুর পর তোমার নাম্বার দিয়ে কল দিয়ে ক্ষমা চাইতে বললো? বদমাশ, আমি কল দিমু? আমার ভয় লাগছে, আমি কি দিয়ে কি বলবো? আরে ভয়ের কিছু নাই, ভাবির থেকে ক্ষমা চাইবে, তারপর সেই এখন কেমন আছে, খাইছে কিনা, কি করে, এভাবে বলতে থাকবে। কল দাও। দূর, আগে খেয়ে আসছি, চল। আরো রেগে যাবে কিন্তু, কল দাও আগে। ওই যে খালামণি ডাকছে, তাড়াতাড়ি আয়। আমি আর রাফি দুইজনই খেতে গেলাম। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে আসলাম। রুমে এসেছি, রাফির ফোন থেকে ওর নাম্বার নিলাম।
কল দিতে ভয় লাগলো। বারবার কল দিয়ে কেটে দিতে লাগলাম। তখনই রাফি এসছে, কল দিয়ে বলল, উফ, কল কাটলে হাত ভেঙে ফেলবো। তুমি না ছেলে মানুষ, ছেলে হয়ে এত ভয় পাইলে চলে? ওই যে ভাবি কল ধরছে, কথা বলো। ফোনটা কানে নিতে ওপাশ থেকে রিয়া বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আদিত্য। আদিত্য কে? আমি আদিত্য, মানে আমাকে চিনতে পারছেন না? দুঃখিত, না চিনতে পারছি না। আমি আপনার স্বামী। ও, আপনার নাম আদিত্য? সরি, মনেই ছিল না। এই ওয়েট, আপনি আমার নাম ভুলে গেলেন কিভাবে? রাফি তো আমাকে কতবার নাম ধরে রাখছে। আপনি ইচ্ছে করে আমাকে না চেনার ভান ধরছেন নাকি? হ, ইচ্ছে করে না চেনার ভান করছি, তাতে আপনার কি? কিছুই না আমার, যাই হোক সরি তখনকার ব্যবহারের জন্য। এত কঠোরভাবে কেউ সরি বলে? মিষ্টি করে বলতে পারেন না? আপনার আম্মু কি আপনার মুখে মধু দেয় নাই? রাগে গজগজ করতে লাগলাম। রাফি আমাকে শান্ত থাকতে বলল। আমি শান্ত কণ্ঠে বললাম, আমাকে আমার কথা ফিরে দেওয়া হচ্ছে তাই না? যাই হোক, খেয়েছেন? আপনি? জি। ও আচ্ছা। কি করেন? শুয়ে আছি। আপনি কি করেন? বসে আছি। ও আচ্ছা। আমি আর কথা খুঁজে না পেয়ে চুপ হয়ে গেলাম। অনেকক্ষণ দুজনে নীরবতা পালন করতেই রিয়া বলল, কি ব্যাপার, এভাবে চুপ থাকবেন নাকি কিছু বলবেন? মানে কি বলবো আসলে বুঝতে পারছি না। আমার কথা শুনে রিয়া হাসতে লাগলো। রিয়ার হাসির শব্দ শুনে বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে হাসেন তো। তাই? আচ্ছা, আপনার ব্যথা এখন কমেছে কি? একটু মনে হচ্ছে জ্বর আসবে। ও, মেডিসিন খেয়ে নেন। আচ্ছা, আমি এখন রাখছি, আমার বেস্ট ফ্রেন্ড কল দিয়েছে। আমার থেকে কি আপনার বেষ্টু বেশি আপন নাকি? হ্যাঁ, আমার বেস্টও সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, তারপর আর বাকি মানুষ। ফোন রাখেন, ভাই। রিয়ার কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দেই। রাকিবের ফোন ধরতে রাকিব বলল, কিরে, তুই এত কার সাথে কথা বলছিলি? তেমন কারোর সাথে না। দোস্ত, কেমন আছিস? তোকে খুব মিস করছি রে দোস্ত। উফ, কবে কলেজ খুলবে, কবে আবার তোর সাথে দেখা হবে? আরে দোস্ত, আর তো 20 দিন পরে কলেজ খুলবে। তারপর আবার আমরা সে আগের মতো কলেজে যেতে পারবো, আড্ডা দিতে পারবো। এই আদিত্য, একটা কাজ করতো, বল। আমাদের বাসায় চলে আসলে তো পারোস। মানে দোস্ত, কিভাবে যাব? শোন, 1 সপ্তাহ পর তো ভার্সিটিতে চলে যাব, তখন তোর ফ্যামিলির সাথে দেখা করব। আর হ্যাঁ, তোকে যে বাসা ভাড়া করে দিতে বলেছিলাম, তুই কি করেছিস নাকি? করছি ভাড়া, আমাদের বাসা থেকে 5 মিনিট যেতে হয়। তোকে বললাম আমাদের বাসায় থাকতে, তুই তো আমার কথা শুনতেই রাজি না। দূর, এভাবে তোর বাসায় থাকলে কেমন দেখাবে? আর একদিনের তো ব্যাপার না, থাকতে হবে 4 বছর। তাতে কি? অনেক কিছুই। যাই হোক, খেয়েছিস? হ্যাঁ খাইছি, তুই খাইছস? হ্যাঁ খাইছি। আচ্ছা দোস্ত, আমার না ঘুম পাচ্ছে, ঘুমাবো। তুইও ঘুমিয়ে যা, আর রাত জাগিস না। তোর ভাবির সাথে একটু কথা বলবো, তারপর ঘুমিয়ে যাব। ওকে। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে শরীরটা অনেক ব্যথা করছে, মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। রাফি আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আস, ভাবির নাকি জ্বর এসেছে, দেখতে যাব। কোন ভাবি? আরে তোমার বউয়ের জ্বর অনেক, হসপিটালে ভর্তি করছে। কি, এত জ্বর? হ্যাঁ, তুই কিভাবে জানলি? সকালে ভাবিকে কল দিয়েছিলাম, তখনই ওর ফ্রেন্ড বলল। ও আচ্ছা। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। খাবার খেয়ে রাফিকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। কেবিনে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনি এখন কেমন আছেন? সকালে খেয়েছেন? না, খাবার আনতে গেছে আমার ফ্রেন্ড। আমার জন্য আজ আপনার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দিন। আরে কি বলেন, আপনার কি দোষ? ব্যথায় জ্বর এসেছে, এখানে আপনার কি দোষ? এখানে আমারও দোষ আছে। তা আপনার ব্যথা কমছে কি? হ্যাঁ কমেছে, মাথা একটু ব্যথা আছে জাস্ট। আপনার মাথাটা গাছের সাথে বাড়ি লাগছিল। এদিকে আসেন তো, দেখি তো। আমি কাছে যেতেই রিয়া আমার মাথাটা ধরে দেখতে লাগলো। আমি রিয়ার হাত ধরে ফেলি। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। তখন রিয়ার ফ্রেন্ড খাবার নিয়ে আসলো। আমি দূরে দাঁড়িয়ে রিয়ার ফ্রেন্ডদের সাথে কথা বলে দূরে দাঁড়ালাম। তখন রিয়ার ফ্রেন্ডদের কল আসলে বাইরে যায়, আর আমি খাবারের প্লেট নিয়ে রিয়াকে খাই দিতে গেলে সে অবাক হয়ে যায়। আরে এত অবাক কেন হন? হা করেন। রিয়া হা করলে আমি খাই দিতে লাগলাম। খাই দিতে রিয়ার বান্ধবী চলে আসছে, উনি অবাক হয়ে তাকিয়ে আছে। আমি রিয়াকে খাই দিছি, মেডিসিন খাই দিয়ে বললাম, আচ্ছা কোনো দরকার হলে আমাকে কল দিন, আমি তাহলে এখন আসছি। আর আপনাকে রিলিজ দিবে কখন? আজকের দিনটা থাকতে হবে। ও আচ্ছা, আমি তাহলে যাই, আপনারা থাকেন। তুমি এখানে থাকো ভাবি। সরি রিয়া আপু, একা একা হসপিটালে বিরক্ত বোধ করবে, তার থেকে তুমি থাকো, গল্প করো, রিয়া আপুর ভালো লাগবে। তোমাকে আপু বলতে হবে না, এইটা আমার বেস্ট ফ্রেন্ড, ওই সব জানে। তুমি আমাকে ওর সামনে ভাবি বলতে পারো। ও আচ্ছা ভাইয়া, তুমি তাহলে থাকো, আমি যাচ্ছি। আপনি তাহলে হোটেলে চলে যান, ভাইয়া সব দেখে নিবে। আমাকে রেখে রাফি আর এর ফ্রেন্ড চলে গেল।
আমি রিয়ার পাশে দাঁড়াতে রিয়া বলল, পাশে বসেন। দাঁড়িয়ে থাকবেন নাকি? আর আপনার কি বিরক্ত লাগছে নাকি? যদি লাগে তাহলে চলে যেতে পারেন। আরে না। আচ্ছা, আপনি এসব সবাইকে বলে দিচ্ছেন কেন? আপনি তো আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না, তাই না? তাহলে সবাইকে না বলাই ভালো। আমি কি একবারও বলছি আমি আপনাকে মেনে নিতে পারবো না? না, তা বলেননি, বাট এই বিয়েটা কেমন একটা না। দেখেন, আপনি আমার স্বামী। না মানি বা না মানি, এটা আমি অস্বীকার করতে পারবো না। ও আচ্ছা। আমি রিয়া টুকটাক কথা বলতে লাগলাম। দুপুরের দিকে রিয়াকে খাবার নিয়ে এসে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে বসে থেকে রিয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম। রিয়াকে অসম্ভব সুন্দর লাগছে, যেন ঘুমন্ত একটা পরী। রিয়ার ঠোঁট জোড়া খুবই সুন্দর, কাছে টানতে লাগলো আমাকে। আমি আস্তে আস্তে রিয়ার দিকে যেতেই কিস করতে যাব, তখন রিয়া তাকিয়ে দেখে আর আমাকে দেখে ভুরু কুসকে বলল, এই কি, আপনি এখানে কি করেন? সরি, আসলে মশা মারতে এসেছিলাম। এখানে মশা কই পান? জানি না। ও, বুঝেছি। আমাকে কিস করতে চাইলেন নাকি? বাট এখন কিছুই করতে পারবেন না। আমি চাই না এখন আমাদের মাঝে এইসব সম্পর্ক হোক। যেদিন আমাদের বাবা মা জানতে পারবে, তারা আমাদের মেনে নিবে, সেদিন আমরা একে উপরের এতটা কাছে যাব, ঠিক আছে? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলাম। আমি লজ্জায় রিয়ার দিকে তাকাতে পারছিলাম না। রিয়া আমার ব্যাপারটা বুঝে বলল, এত লজ্জা পাচ্ছেন কেন? আমি আপনার স্ত্রী, আমার কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? সরি, আসলে আপনার অতটা কাছে যাওয়াটা উচিত হয়নি। বিশ্বাস করেন, আমাকে যতটা খারাপ ভাবছেন আমি অতটা খারাপ না। আমি আপনাকে দেখে বুঝতে পারিনি কখন আপনার এত কাছে চলে এসেছি। আরে খারাপের কি হলো? আমি আপনার স্ত্রী, আমার কাছে আপনি আসতে চাইবেন, এটাই স্বাভাবিক বিষয়। আমি কিছু মনে করি নাই, বাট এখন এত কাছে না আসলেই খুশি হব। ধন্যবাদ। ওই শোনেন, বলেন। আমি আপনাকে আমার কাছে আসতে দিচ্ছি না বলে আবার অন্য মেয়ের কাছে যেতে যেন না দেখি। দেখেন, আপনি কিন্তু আমার স্বামী। একটা জিনিস ভালো করেই জানেন, বাঙালি নারী সব কিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ কাউকেই দিতে রাজি না। তাই আমিও কাউকে আমার স্বামীর ভাগ দিতে পারবো না। রিয়ার কথাটা শুনে আমার ঠোঁটের কোণে হাসি রেখে ফুটে উঠলো। আমি মুচকি হাসি দিলে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই যে শোনেন, এইভাবে মেয়েদের সামনে মুচকি হাসি দিবেন না। মেয়েরা তো আপনার উপরে ক্রাশ খাবে। কেন? আপনি খেলেন নাকি? আমি কারোর উপরে ক্রাশ খাই না, বাট আপনি কোনো মেয়ের সামনে এমনভাবে হাসবেন না, মানে হাসবেন না। আর মেয়েদের থেকে দূরে থাকবেন। রাফির থেকে শুনছি আপনি অনেক ভদ্র নম্র একটা ছেলে। মেয়েদের থেকে দূরে থাকেন, বাট তারপরেও বিশ্বাস নেই ছেলেদের, কখন মন চেঞ্জ হয়ে যায় বলা যায় না। তাই অন্য মেয়েদের থেকে দূরে থাকবেন। ওকে মহারানী, দূরেই থাকবো। আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আপনি ঘুমান, আমি এখানে আসছি। না, আমি ঘুমালে সুন্দরী সুন্দরী নার্সদের সাথে ভাব জমাবেন, তাই না? তা তো হতে দিব না। আমার সাথে গল্প করেন। আরে ধুর, কি বলেন? তখন তো আপনার সম্পর্কে জানার জন্য কথা বলেছিলাম, আর কিছু না। আপনি ঘুমান, আপনার জ্বরটা অনেকটা এখন কমেছে, বাট আপনার ঘুমানোটা দরকার। আচ্ছা, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। রিয়াও ঘুমিয়ে গেল। আমি এখানে বসে থেকে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। সন্ধ্যার দিকে রিয়ার ঘুম ভাঙতেই রিয়া দেখতে পায় রিয়া আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে। রিয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বালিশে মাথা দিয়ে লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ঘুম হয়েছে? হ্যাঁ, সরি, ঘুমের ভেতরে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। সমস্যা নেই। আচ্ছা, আমাকে না বাসায় যেতে হবে। খালামণি অনেক চিন্তা করছে, অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে। চলে যাবেন? জি, যেতে হবে। আপনার ফ্রেন্ডকে কল দিই, নাম্বারটা দেন তো। থাক, ওকে কষ্ট দেওয়ার দরকার নেই। সারাদিন আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আরে ধ্যাত, কি বলেন? কিসের কষ্ট? আমার তো ভালোই লাগছিল। আমি কথাটুকু বলে চুপ হয়ে গেলাম। রিয়া মিষ্টি এসে বলল, কি হলো, থেমে গেলেন কেন? কিছু না। আচ্ছা থাকেন, রাতে খেয়ে নিন। আমি একটু চলে যেতে নিব, তখন রিয়া আমার হাতটা ধরে ফেলে। আমি পিছনের দিকে তাকাতেই রিয়াকে বললাম, কিছু বলবেন? রিয়া আমার হাত ছেড়ে দিয়ে হাসি দিয়ে বলল, না, আপনি যান। আমি হাসি দিয়ে রাফিকে কল দিয়ে বের হয়ে গেলাম। রাফিকে দেখি রিয়ার বান্ধবীর সাথে অনেকটা ভাব জমে ফেলেছে। আমাকে দেখি রিয়ার বান্ধবী ভিতরে চলে গেল। আমি রাফির দিকে বুড়ো কুসকে তাকাতে রাফি বলল, আসার আর সময় পাও না? কিরে, তুই কি রিয়ার ফ্রেন্ডকে পটানোর ধান্দায় আসছিস নাকি? মানে ভাইয়া, আমার ওনাকে অনেক ভালো লেগেছে। ভাবির বান্ধবীটা যা সুইট না, কি বলবো। হয়েছে, বাসায় চল। খালামণি কতবার কল দিয়েছে, চোখে দেখছিস? দেখছি। আমি রাফি বাইক নিয়ে বের হয়ে গেলাম। বাসায় গিয়ে খালামণির কাছে অনেক বকা খেলাম দুজনে। চুপচাপ রুমে বসে আছি। হঠাৎ করে আম্মুর কল আসলো। কলটা রিসিভ করতেই, আদিত্য, তুই তোর খালামানি আমাদের বাসায় চলে আয়। কেন আম্মু? তোর আপুর বিয়েটা শুক্রবারে। কি, তুমি না বলেছিলে 1 মাস পর? হ্যাঁ, বাট তোর দুলাভাই রবিবারে দেশের বাইরে চলে যাবে, তাই আগে বিয়েটা করে
রবিবারে তোর আপুকে নিয়ে একেবারে চলে যাবে। ও আচ্ছা, তাহলে কি এখনই রওনা দেবো নাকি? আর আগে কেন বলনি? এতক্ষণে কেন বলছো? আর সারাদিনও তো যেতে লাগবে। আর গতকাল দিনে ঘুমাবো নাকি বিয়ের আয়োজন করব? তুই চোখ দিয়ে দেখ কতবার কল করেছি। আর তো খালামণিও তো তোকে কতবার কল করেছে। তোরা দুই ভাই একসাথে হলে আর কোনো কিছুতেই হুঁশ থাকে না। হয়েছে, থামো, এখন রেডি হয়ে নেই। কি হয়েছে ভাইয়া? আর বলিস না, শুক্রবার আপুর বিয়ে। দুলাভাই নাকি আপুকে নিয়ে চলে যাবে, তাই বিয়েটা এই শুক্রবারে করে আপুকে নিয়ে চলে যাবে। নে এখন রেডি হয়ে নে তাড়াতাড়ি, ট্রেনের টিকিট পাইলেই হয়। আচ্ছা, আমি রেডি হই নাই। আমি আর রাফি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। নিচে যেতেই দেখি খালামণি রেডি হয়ে আছে। ট্রেনের টিকিট নাকি কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললো। আমি আর রাফি একসাথে বসলাম। খালামণি উঠে বসলো। 20 মিনিট পর স্টেশনে চলে গেলাম। গিয়ে দিকে ট্রেন এসে গেছে। তাড়াতাড়ি করে সবাই উঠে বললাম। বাসায় গিয়ে সবার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। 12টার দিকে দুজনেই ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজে লেগে পড়লাম। এভাবেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম। রাকিবও চলে এসছে। রাকিব আর আমি রাফি মিলে বিয়ের সমস্ত কাজগুলো দেখাশোনা করতে লাগলাম। বিয়ের দিন আপুকে বিদায় দেওয়ার সময় অনেক কান্না করছিলাম। আপুকে বিদায় দিয়ে ছাদে দাঁড়িয়ে কান্না করছিলাম। তখন ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখি রিয়া কল দিয়েছে। রিয়ার নামটা আসতে চমকে উঠলাম। এই কয়েকদিনে ব্যস্ততার ভিতরে রিয়ার কথা প্রায় ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি সেটা না জানলেও চলবে। তা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি কি কান্না করছেন নাকি? না। আমি জানি আপনি কান্না করছেন। আপনার বোনকে অনেক ভালোবাসেন, তাই না? রিয়ার কথা শুনে নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিয়া আমাকে ভিডিও কল দিতে আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভিডিও কল দিয়েন না। না, আগে কলে আসেন। আমি উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বাহ, আপনি কান্না করলে আপনার চোখ এত লাল হয়ে যায়। নাকগুলো কেমন টমেটোর মতো হয়েছে। আপনার নাকটা দেন তো, একটা নতুন রেসিপি বানিয়ে খেয়ে ফেলি। কথাটা বলে রিয়া হাসতে লাগলো। রিয়ার হাসি দেখে আমি ফিক করে এসে দিলাম। রিয়া আমাকে হাসতে দেখে আরো জোরে হাসতে লাগলো। আমার স্বামীটা হাসলে তো অনেক সুন্দর লাগে। এই কি বলো, কেউ শুনে ফেলবে। ও সরি। ও শোনেন, আগামীকাল ঘুরতে যাব আমরা সবাই, বাট আমি বুঝতে পারছি না কোন ড্রেস পরবো। আপনি একটু চয়েস করে দিবেন? আমি? আপনি? আমার চয়েস অনেক বাজে, আপনি নিজেই চয়েস করে নেন। চুপ করেন, যা বলছি ওইটা করেন। ওকে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। রিয়া কিছুক্ষণ পর 5টা শাড়ি নিয়ে আসলো। তারপর এক এক করে আমাকে দেখাতে লাগলো। 4টা দেখালো, একটা ভালো লাগলো না। 5 নাম্বারটা দেখাতে বললাম। দূর, একটা শাড়ি ভালো লাগে না। কালো কালার কোনো শাড়ি নেই? বাসায় আসছে, বাট এখানে তো নাই। আচ্ছা ওয়েট করেন, আমি অনলাইন থেকে একটা শাড়ি চয়েস করে পাঠিয়ে দিচ্ছি। আপনি চয়েস করে দেন, আমি অর্ডার করে নিব। কেন, আমি কিনে দিলে সমস্যা হবে নাকি? না তা না, বাট এখন আমি নিতে পারবো না। চুপ থাকেন। আচ্ছা আমি দেখি। আপনার কি কালো রংটা পছন্দের নাকি? বাট বউটা তো কালো হয়নি, বউটা হয়েছে পরীদের মতো। আমার কথা শুনে রিয়া পিক করে এসে দিল। আমি মুখ গম্ভীরভাবে ওর দিকে তাকাতেই ও বলল, সবাই চাই ফর্সা মেয়ে, আর আমার বর চাই কালো মেয়ে। যাই হোক, যা পাইছি এতে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি ফোনটা রাখছি। আমি ফোনটা কেটে দিয়ে অনলাইনে শাড়ি দেখা শুরু করলাম। অনেক বেশি একটা শাড়ি অনেক ভালো লাগলো। শাড়ির সাথে মিলে কানের দুল, গলার হার, জুতো, সাথে খোপায় পরার জন্য একটা জুঁই ফুলের মালা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলাম। রাত 3টার দিকে রুমে গিয়ে শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিচেকে নাস্তা করে নিলাম। আমার চোখ দেখে আম্মু বলল, বোনকে এত ভালোবাসোস, তাহলে বোনের থেকে এত দূরে থাকোস কেন? বোনকে কাছে টেনে নিতে পারোস না? আমি কাউকে ভালোবাসি না, এইসব লোক দেখানো ছিল। সত্যি তাই। আদিত্য দেখ, এইসব রাগ জিত বন্ধ করে দে। সুমাইয়াকে নিয়ে আস্তে আজ তুই যাবি। আমার সময় নেই, আমাকে বের হতে হবে। আচ্ছা, তোর সমস্যা কি? আফুর জন্য কান্না করস, আবার আফুর সাথে কথা বলিস না কেন? আমার কোনো বোন নেই, আমি একা। ও আচ্ছা, তাহলে কার বিয়ে হইলো আর কার জন্য রাতে কান্না করলি? কার জন্য সারা রাত চিন্তা করলি? আমি কারোর জন্য কিছুই করিনি, প্লিজ থামো। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। কেন শুনবি না? হ্যাঁ বল, কার জন্য কান্না করছিলি? আচ্ছা আন্টি, ও আপুর সাথে কথা কেন বলে না? কি আর বলবো, সুমাইয়া ছোটবেলা থেকে ওর নানু বাড়ি থেকে বড় হয়েছে। আদিত্য ছোটবেলা ওর বোনকে খুব করে কাছে পেতে চাইতো। ওই চাইতো সবার ভাই বোনের মতো ওর বোনও ওকে ভালোবাসতে সময় দিবে, ওকে আদর করবে, ওর মনের সব কথা খুলে বলবে। বাট সেটা ও কখনো পায় নাই। সুমাইয়া আসলে ওই রকম বিরক্ত করত।
বাট সুমাইয়া ওকে একবার সহ্য করতে না পারে। সুমাইয়া ওর ফ্রেন্ডদের সামনে ওকে থাপ্পড় মেরেছিল। সেই যে অভিমান করেছে, আর কোনো দিন সুমাইয়ার কাছে যায়নি। সুমাইয়া আসলে ওই সুমাইয়ার থেকে দূরে থাকতো। সুমাইয়া ডাকলেও শুনতো না, কিন্তু সুমাইয়া আসলে সুমাইয়া কি খাবে, কি দরকার সব দিকে খেয়াল রাখতো। কিন্তু সুমাইয়ার সাথে কথাও বলবে না। সুমাইয়া যেখানে থাকবে ও সেখানে এক মুহূর্তর জন্য থাকে না। কিরে দোস্ত, ছোটবেলার রাগ অভিমান এখনো জমায় রাখছস? আল্লাহ, তুই তো একটা জিনিস রে ভাই। আমি কিছু না বলে চলে আসলাম। বাইরে গিয়ে পার্কে বসে আছি। হঠাৎ নেট চালু করতে দেখি হোয়াটসঅ্যাপে রিয়া অনেকগুলো ছবি পাঠিয়েছে। আমি সেগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। রিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। SMS-গুলো পড়ে জিভায় কামড় দিলাম। কলিস চেক করে দেখি আসলে 30 বারের মতো কল দিয়েছিল। আমি সাথে সাথে রিয়াকে কল দিতেই রিয়া কেটে দিল। আমি অনেকগুলো টেক্সট পাঠালাম সরি বলে। রিয়া শুধু সিন করে রাখলো, বাট কোনো কিছু বললো না। আমি আবার কল দিতেই রিয়া কলটা রিসিভ করলো। কল দেন কে? কেমন আছো? আপনার জেনে কি হবে? সরি তো, আমি বুঝতে পারিনি তুমি এতগুলো কল দিয়েছো। আসলে আমার ফোনটা সাইলেন্ট করে রাখি তো। কেন ফোন সাইলেন্ট করে রাখেন কেন? আচ্ছা, আমরা ছবি উঠাবো। কোথাও ঘুরতে বেরোছেন নাকি? হুম। ওকে, সাবধানে থাকেন। আর খাবার খেয়েছেন তো? হ্যাঁ, আপনি খাইছেন? হ্যাঁ, ওকে বাই। আমি কলটা কেটে দিলাম। অনেকক্ষণ বসে থেকে বাইকটা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রুমে একা একা গেম খেলতে লাগলাম। আমি অনেকক্ষণ আমার রুমে এসে চিল্লাপাল্লা করে চলে গেল। রাকিব আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলল, শোন, বেহুদা রাগ করবি না তো। এমনিতে একদিন পর আপু চলে যাবে, আর সেইখানে তুই এত নাটক করিস না। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। যা, তো ভালো লাগছে না, আমাকে খেলতে দে। আমাকে আর কথা বলতে না দিয়ে রাকিব জোর করে রেডি করে দিল। রাফি রেডি হয়ে এসেছে, আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আর উপায় না পেয়ে চলে গেলাম আপুর বাসায়। আপু আমাকে দেখে অনেক খুশি হয়। আমাকে দেখে তাড়াতাড়ি করে আমার কাছে আসে, আমাকে জড়িয়ে ধরলো আর খুশিতে কান্না করে দিল। বাহ আফু, নিজের ভাইকে পেয়ে আমাদের ভুলে গেলেন। আমি রাকিবের কথা শুনে এসে দিলাম। আমাকে ছেড়ে রাকিব আর রাফির কান ধরতেই রাকিব আর রাফি বলল, আদরও করতে জানেন না, নিজের ভাইকে আদর করলো আর আমাদের কান ধরছে। আপু ওর কথা শুনে হাসতে লাগলো। দুজনকেই মারতে যাবে, সাথে সাথে দুজনে আমার পিছনে লুকালো। তারপর আপু আমাদের নিয়ে ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করে দিল। কারণ দোলাভাই ছাড়া আমাকে কেউই দেখেনি। আমি কখনো আসিনি ওদের সাথে দেখা করতে। সবার সাথে কুশল বিনিময় করে আপুর রুমে বসে থাকলাম। আপুর ননদের ব্যবহার আমার বেশি একটা সুবিধা লাগলো না। বারবার রুমের দিকে এক একটা বাহানা নিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে আবার চলে যায়। রাকিব হেসে বলল, দোস্ত, তোর বেআইন মনে হয় তোর প্রেমে পড়ছে। না হলে যেভাবে তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর হুটহাট করে রুমে আসছে, একটা করে বাহানা খুঁজে চলে যাচ্ছে। তোর বাজে কথা বলিস না। আপুর ননদ আমার ছোট বোনের মতো। ছোট বোন যেন আবার বউ হয়ে যায় না। কথাটা বলে রাকিব আর কয়েকটা কাজিনরা হাসতে লাগলো। আমি কিছু না বলে ফোনে গেম খেলতে লাগলাম। সবাইকে খেতে ডাকলো। আপু আমার জন্য খাবার এক্সট্রা করে নিয়ে এসেছে। আমাকে জোর করে খাই দিয়ে চলে গেল। আমি খাবার খেয়ে বসে আছি, সবাই খেতে চলে গেছে। তখনই রিয়া আমাকে কল দিতেই আমি কলটা রিসিভ করলাম। রিয়া আমাকে ভিডিও কল দিতেই আমি কেটে দিয়ে বললাম, ভিডিও কল দিও না, টেক্সট করো, আপুদের বাসায় এসেছি। ধুর, কথা বলবো না, শুধু কলটা রিসিভ করো। ওকে। কলটা রিসিভ করতেই দেখি রিয়া চুল ছেড়ে দিয়ে বসে থেকে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ভিডিও কল দিলাম। আর ধন্যবাদ, শাড়িটা আমার সব বান্ধবী অনেক পছন্দ হয়েছে। আর একটু হলে তো আমার এক বান্ধবী শাড়িটা পরেই ফেলতো। ও আচ্ছা, তা বলে দিলেই পারতেন। আমার শাড়ি পরে আপনাকে বেশি ভালো লাগছিল না? কি না, দেখা গেল, বাট আমার স্বামীর শাড়িকে অন্য কাউকে দিব? আপনার চোখে সমস্যা হয়েছে, সবাই প্রশংসা করলো আর আপনি খারাপ বলবেন? আরে রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছি। বাহ, আপনাকে এই পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ইস, বিয়ে বাড়িতে কত পেতনি যে আমার স্বামীর দিকে নজর দিয়েছে। আল্লাহ আমার স্বামীকে ওইসব পেতনিদের থেকে হেফাজতে রাখো, আমিন। রিয়ার কথা বলার ভঙ্গি দেখে অজান্তে হেসে ফেললাম। রিয়া আমার দিকে বুড়ো কুচকে বলল, বিয়েটা কি আপনার বোনের নাকি আপনার? এত সুন্দর করে সেজে যেতে বলছে কে? দেখেন, আগেও বলছি, আবারও বলছি, খবরদার কোনো পেতনির সাথে যদি বেশি মিশেন তাহলে হাত পা ভেঙে ফেলবো, সাথে চোখ দুইটা তুলে মার্বেল খেলবো। ওরে আল্লাহ, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এই আপনি না বললেন কথা বলবেন না? তাহলে এত কথা বলছেন কেন? চুপ করে থাকেন, নাহলে ফোন কেটে দিলাম। না না, কাটেন না, আমি কথা বলবো না, আপনাকে জাস্ট দেখবো। আমাকে দেখার কি আছে? আমাকে দেখতে এতটা ভালো না যে দেখতে মন চাইবে। ঢং করেন না তো। আচ্ছা ফোন রাখি, আমার ফ্রেন্ড আসছে। ফোনটা কেটে দিতেই রাকিব রুমে এসে বলল, এ আদিত্য, বাইরে সবাই আড্ডা দিচ্ছে, তুই এখানে একা বসে থাকে কি মজা পাচ্ছিস? চল বলছি, আমার সাথে আয়।
রাকিবের সাথে চলে গেলাম। রাকিবের সাথে কি একটা চেয়ারে বসতেই মেয়েদের এসব ঢং দেখতে বিরক্ত লাগতে লাগলো। আমি আবারও গেম খেলতে লাগলাম। আপু আমার পাশে এসে বসে বলল, তোর কি খারাপ লাগছে? তুই রুমে যা, ভালো না লাগলে। আমি কিছু বললাম না। আপু আবার বলতে লাগলো। আমি মনোযোগ দিলাম খেলার দিকে। দুলাভাই আসলে দুলাভাইয়ের সাথে এসে কথা বলতে লাগলাম। আপু আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি আপু অনেকক্ষণ বসে থেকে ও শাশুড়ির ডাক দিল আরও চলে গেল। তারপর অনেকক্ষণ থেকে পরে সবাই রাতের দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে সোজা রুমে চলে গেলাম। রিয়াকে অনেকবার কল দিলেও রিসিভ করে না। 2টা টেক্সট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। আপু পিছন থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, ভাই, আমার উপরে এখন তোর রাগ অভিমান জমে আছে আমি জানি, কিন্তু ভাই বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমার ছোট ভাই, একমাত্র ভাই। আমার সেই দিন তোকে বোঝা উচিত ছিল, বাট তোকে বারণ করলে তুই বারবার একই কাজ করছিলি, যার কারণে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তোকে থাপ্পড় মেরেছিলাম। ভাই বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই এত কষ্ট পাবি, জীবনে কোনো দিন তোর গায়ে ফুলের টোকাও দিতাম না। ভাই আজকে আমাকে চলে যেতে হবে, আমাকে পারলে ক্ষমা করে দিস। ভালো থাক ভাই, আর তোকে বিরক্ত করব না। আপু কথাগুলো বলে কান্না করতে করতে চলে যেতে নিল। সাথে সাথে আমি পিছন থেকে আপুকে ডাক দিতে আপু খুশি হয়ে যায় আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আপু। আমি সবসময় তোমাকে আমার পাশেই চাইতাম আপু। তুমি সবসময় থেকে দূরে থাকতে, আবারও তুমি দূরে চলে যাচ্ছ। ভাই আমার কান্না করিস না, আমি তো আসবো। মেয়েদের জীবনটাই এমন রে ভাইয়া, সবসময় আপন মানুষের থেকে দূরে থাকতে হয়, পর মানুষগুলোকে আপন করে নিতে হয়। খুব ইচ্ছে করছে তোর সাথে হাসি খুশিভাবে থাকতে। যাই হোক, চিন্তা করিস না, আমি আসবো। আর শোন, যখন ইচ্ছে হবে আমাকে কল দিবি, আর যা যা লাগবে একবার শুধু আমাকে বলবি, সাথে সাথে হাজির হয়ে যাবে। আমার কিছু লাগবে না আপু, আমার তোমাকে চাই। আমি তো আসছি পিচ্ছি ভাইটা। ওহ আপু, আবার আমাকে পিচ্ছি বলো? তোর আমি কত বড় হয়েছি তোমার খেয়াল আছে? তুই আমার কাছে সবসময় পিচ্ছি থাকবি। তুই যখন বিয়ে করবি, তোর ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, তখনও তুই পিচ্ছিই থাকবি। আপুকে ছেড়ে দিয়ে রাগি লোক নিয়ে বললাম, কইছে তোমারে, যাও যাও, দুলাভাই ডাকে। আচ্ছা থাক, আমি যাই। আপু চলে গেল। আজ অনেকটা ভালো লাগছে নিজের বোনটার সাথে কথা বলতে পেরে। ভালো লাগার মুহূর্তে রিয়াকে একটা কল দিতে ইচ্ছে করলো। রিয়াকে কল দিতে রিয়া বলল, কি ব্যাপার, আজ হঠাৎ নিজে থেকে ভিডিও কল দিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করলো তাই। আচ্ছা আপনি আমাকে আপনি করে বলেন কেন? তুমি করে বলতে পারেন না? আপনিও তো তুমি করে বলতে পারেন, নিজে বলবেন না তো আমি কেন বলবো? ওকে, আজ থেকে দুজনেই তুমি করে বলবো। ওকে। আচ্ছা খাইছেন? বলবো না। কেন? কেবল বললাম দুজন তুমি করে বলবো, আবার তার ভিতরে আপনি আপনি করছো কেন? ও সরি বাবা, ওকে এখন বলো সকালে খাইছো? না খাইনি, তুমি খেয়েছো? হ্যাঁ, 10টা বেজে গেছে, খাও নাই কেন? তোমার সাথে কথা বলে শেষ করে খেতে যাব। ওকে, খেয়ে আসো যাও। না এখন ক্ষুধা লাগছে না। আচ্ছা শোনো না, বলো। তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না। তোমার বাসা কোথায়, তুমি কোন ক্লাসে পড়ো? রিয়া বলতে যাবে তখনই রাকিব আর রাফি চলে আসে। আমি সাথে সাথে ফোন কেটে দিয়ে রাকিবকে বললাম, রাকিব শোন, আপুকে বিদায় দিয়ে কিন্তু রওনা দিতে হবে। জানি তুই আপুর সাথে কথা বলছস। আপু জানি কত খুশি হয়েছে। আর শুন, আপু আমাদের ট্রিট দিয়েছে, আমরা এখন রেস্টুরেন্টে যাব, তুই যাবি কি? কি কিসের ট্রিট রে? আপুকে বাজি ধরে বলছিলাম তুই আপুকে ভালোবাসস আর তুই আপুর সাথে কথা বলবি। আপুর বিশ্বাস হচ্ছিল না, আর সেইটার প্রমাণ পেয়ে গেছে। আর আপু অনেক খুশি হয়েছে। এখন যে টাকা বাজি ধরছিলাম তার ডাবল দিয়েছে। ওরে বাটপার, আমার বন্ধুর থেকে টাকা নিয়ে আমাকে বলিস খাইতে যাবি কি না? যাক বাবা, এই যুগে কারো ভালো করতে নাই। রাকিব ভাইয়া চলো আমরা বেআইনদের নিয়ে জায়গা, আর কেউ আসতে চাইলে আসতে পারে। এই আমিও যাব। আমি রাফিদের সাথে চলে গেলাম। আমি রেডি হয়ে বের হতেই বাইকে আপু ছোট ননদকে বসাতে হলো। মেয়েটা একদম আমার সাথে ঘেসে বসতেই এত মেজাজ গরম হলো কিছু বলতেও পারলাম না। রেস্টুরেন্টে যেতেই রাফি আমার কানের কাছে এসে বলল, কি ভাইয়া ওনার সাথে এত যে ঘেসে আসলে? আমি এখনই ভাবিকে বলে দিব আমার কাছে পিকো আছে, তাই বাঁচতে চাইলে এখনই আমাকে 5,000 টাকা দাও। বাটপার, আমি কি ইচ্ছে করে ওনাকে বাইকে তুলছি নাকি? ওই রাকিবে তো তুলে দিল, সাথে আমার বড় বোনটাও। সেখানে কিভাবে মানা করতাম? অত কথা জানি না, আমার 5,000 টাকা দাও, না হলে পিকগুলো ভাবির ইনবক্সে পাঠিয়ে দেওয়ার সময় দাও। একদমই না, আমাকে মেরেই ফেলবে। আমি বিকাশে পাঠিয়ে দিচ্ছি, যা। আই লাভ ইউ ভাইয়া। আই হেট ইউ। কিরে তোরা ফিস করে কি বলিস? কিছু না, অর্ডার দে তোরা। সবাই যার যার মতো অর্ডার দিতে লাগলো। আমি একটা অর্ডার দিয়ে বসে থাকলাম। আমাদের খাবার চলে আসলো। সবাই মিলে খেয়ে বিল দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। সন্ধ্যার দিকে আবুকে বিদায় দিয়ে আমি রাকিব সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে।
ঢাকায় পৌঁছে গিয়ে প্রথম রাকিবদের বাসায় গেলাম। কলিং বেল চাপতে রাকিবের আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। আম্মু, এইটাই আদিত্য। ভেতরে আসো বাবা। আমি রাকিব ভিতরে গেলে রাকিবের আব্বুর সাথে পরিচিত হয়ে নিলাম। টুকটাক কথা বলে বুঝলাম রাকিবের আব্বু আর আম্মু অনেক মিশুক। আমি রাকিবের রুমে চলে গেলাম। লাগেজটা রেখে খাটের উপরে ঠাস করে শুয়ে পড়লাম। সাথে রাকিবও। আদিত্য, ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার খেয়ে ঘুমা। একটু পর্যায়ে রাকিব ফ্রেশ হতে চলে গেল। রাকিব আসলে আমি চলে গেলাম ফ্রেশ হতে। রাকিবের সাথে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি। একটু হাঁটাহাঁটি করে দুজনে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে রাকিব বলল, চল এলাকাটা ঘুরে দেখবি। আজ না, তুই আগে চল, আমার বাসায় আমাকে রেখে আয়। 3 দিন পর যাস, কারণ যে বাসা ভাড়া করছি ওইটাতে যে ভাড়া আছে 3 দিন বা 4 দিন পর চলে যাবে। কি, তুই তো আমাকে আগে বলিসনি? বললে আমাকে খুন করতি, তাই বলি নাই। এখন চল, দুইজন ঘুরে আসছি। আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়ে গেলে পরে কোনো সমস্যা হলে ওরা তোকে সাহায্য করবে। আর আমাদের এখান থেকে তো 5 মিনিট লাগে, তাই যখন ইচ্ছে আমাদের বাসায় আসবি। বুঝলাম। ওকে চল, বাইরে যাই, রুমে থাকতে ভালো লাগছে না। আমি রাকিব বের হয়ে গেলাম। রাকিবের ফ্রেন্ডদের সাথে সব পরিচয় করিয়ে দিল। ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই মিলে মেন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা দুজনে বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আমি বাইকের পেছনে বসে আছি, তখন আপু ফোন দিল। বাইক থেকে নামতে নামতে আপুর কলটা রিসিভ করে আপুর সাথে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকলাম। আমি দরজা দিতে লাগলাম আর কথা বলতে লাগলাম। রাকিব ভিতরে যেতে কি সেজন্য চিল্লাপালা শব্দ কানে আসলো। আমি ফোনটা রেখে দৌড়ে ভিতরে গিয়ে দেখি রাকিব কাউকে কোলে তুলে ঘোরাচ্ছে। আমি মুখটা দেখে চমকে গেলাম। রিয়া আমাকে দেখে ভূত দেখার মতো অবস্থা। রিয়া তাড়াতাড়ি করে নিচে নেমে কিছু বলতে যাবে, তখনই আমি বললাম, রাকিব, কিরে এই মেয়েটাকে তুই এভাবে ঘোরাচ্ছিস কেন? আরে পাগল, এটা আমার ছোট বোন রিয়া, আর রিয়া এটা আমার বেস্ট ফ্রেন্ড আদিত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, হায় আল্লাহ, আমার বউ আর কেউ না, আমার বেস্টুর বোন। হায় রে, এইটা যদি কিরে রাকিব জানে আদিত্য, আমাকে তো কি মেরে ভাবস? ফেলবে। কি শোনা, আচ্ছা থাক, আমি রুমে গেলাম। আমি রুমে চলে আসলাম। রাকিবের বোনের সাথে কথা বলছে। আমি উপর থেকে তাকিয়ে দেখতে লাগলাম ওদের ভাই বোনের দুষ্টুমি। ওদের দুষ্টুমি দেখে আমি নিজের অজান্তে হেসে ফেললাম। রিয়া আমার দিকে চোখ যেতেই আমি রুমে চলে আসলাম। রুমে এসে তাড়াতাড়ি করে গ্যালারি থাকা সব পিকগুলো সিক্রেট করে দিলাম। রাকিব রুমে আসলো আর এসে বলল, আদিত্য, কিরে কিছু ভাবছস নাকি? কই না তো। ও আচ্ছা, পড়তে কি বসবি নাকি না? ধুর, আগামীকালকে ভার্সিটি যাই। গেম খেলবি নাকি আমাদের সাথে আড্ডা দিবি? তুই তো আবার মানুষের সাথে বেশি মিশস না, তাই আর কি। তুই যা, আমার চিন্তা করতে হবে না। একা বসে থেকে কি করবি? গেম খেলি, যা তুই। একটা প্রেম করলে পারতি, তাহলে এভাবে গেম খেলে সময় পার করতে হতো না। চুপ কর। ও ভাবি তোদের বাসা আসছে না? আসবে না কে? আমার মামাতো বোন তো আসবে না। কি, তোর বোন মানে? আরে ধুর, ওইভাবে বলি নাই। প্রেমের আগে তো মামাতো বোন ছিল, এখন গার্লফ্রেন্ড হয়েছে। ও আচ্ছা, যা, তোর কল এসছে। রাকিব ফোন বের করতে দেখে সত্যি ওর গার্লফ্রেন্ড কল দিয়েছে। রাকিব রুম থেকে বের হয়ে গেল। আমি কাঠের উপর পা ঝুলিয়ে শুয়ে থেকে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। তখন ইরিয়া রুমে এসে হালকা করে কাশি দিল। আমি লাফ দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। ভাইয়া কই? সাদে গেছে মনে হয়। ও আচ্ছা, তার শ্বশুর শাশুড়ি কেমন লাগলো? অনেক ভালো। ও আচ্ছা, তা আমাকে ভালো লাগে না? দূর যাও তো, রাকিব দেখলে খারাপ ভাববে। ভাইয়া তো সাথে, দেখবে কিভাবে? রিয়া, তুমি রাকিবের বোন, এটা আগে বলনি কেন? আজব তো, আমাকে জিজ্ঞেস করছো কখনো? তাও ঠিক, কিন্তু রিয়া আমার খুব ভয় করছে। রাকিব যদি কখনো জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। রিয়া, তোমার জন্য আমি আমার বেস্টুকে হারাতে পারবো না। রিয়া, তুমি আমার থেকে দূরে থাকো। আজব, বেস্টুকে হারাবে কেন? দেখো, তুমি ভাইয়ার প্রিয় মানুষগুলোর ভেতরে তুমিও আসো। দেখো, এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি যাও, রাকিব এসে দেখতে পাবে। আর আমি এখন ঘুমাবো। এত ঘুম ঘুম করো কেন? ঘুম ছাড়া কিছু বুঝো না নাকি? না, বুঝি না। রিয়া, কখন আসলি? ভাইয়া, তোমার বন্ধু এত ব্যাককেল কেন? কেন, কি করছে? আমি দাঁড়িয়ে আছি আর একবার বললো না বসেন, আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বিয়ের কথা শুনেই বুড়ুকুসকে তাকাতে রিয়া মিটি করে হাসলো। রাকিব হেসেই রিয়ার দিকে তাকাতেই রিয়া রাগী লোক নিয়ে তাকালো। রাকিব বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আসলে আদিত্য মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকে তো, তাই আর কি, তোকে দেখে শরম পাচ্ছে তাই। আর তুই এখানেই বা দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? খাবার খাবে না তোমরা? আমরা খেয়েছি রেস্টুরেন্টে।
রিয়া রাগী লোক নিয়ে তাকাতে রাকিব বলল, ইয়া মানে বোন, আমি তো জানতাম না, তুই আসবি জানলে খাইতাম না। আমার ক্ষুধা নাই। আমার ক্ষুধা লাগছে, আসছি। রাকিব রিয়ার সাথে চলে গেল। আমি খাটে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। ঘুম ধরছে না দিনে ঘুমানোর কারণে। অনেক চেষ্টা করে ঘুমাতে পারলাম না। রাকিব নিচ থেকে এসে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত 1টার দিকে ছাদ থেকে আসলো। আমাকে দেখে বলল, কিরে তুই এখনো ঘুমাস নাই কে? ঘুম ধরছে না রে। আর এত কথা কই পাস? আল্লাহ, এত কথা মানুষ বলে। প্রেমে পড়লে বুঝবি। যাই হোক, ঘুমা, সকালে উঠতে হবে। রাকিব আমার পাশে এসে শুয়ে পড়লো। এপাশ ওপাশ করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি রিয়া রাকিবকে বলছে, ভাইয়া আমাকে কলেজে নিয়ে চলো না। দুইজন যাব, তুই কিভাবে যাবি? কেন, বাইকে দুইজন ছাড়া কি বসা যায় না? রাকিব এত রিকোয়েস্ট করছে, তো নিয়ে চল। তুই কই বসবি তাহলে? আমি রিক্সা নিবনি। রিক্সা নিতে হবে কেন? আপনি বাইক চালাতে পারেন না? আপনি বাইক চালাবেন, তারপর ভাইয়া বসবে, তারপর আমি। ওকে আদিত্য, তুই রেডি হয়ে নিচে আয়। কথাটা বলে রাকিব রুম থেকে বের হয়ে গেল। রিয়া আমার দিকে মেসকে দিয়ে বলল, ফাজিল পোলা, নামাজ পড়ো না নাকি? পড়ি, অনেকদিন মিস যাচ্ছে। আগামীকাল থেকে যেন মিস না যায়। যদি যায় তাহলে খবর আছে। আপনি পড়েন তো? জি। আচ্ছা, রেডি হয়ে আসছেন? রিয়া চলে গেলে আমি অষ্টমীকে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে 3জন মিলে বের হলাম। রাকিব বাইক বের করতে গেছে। আমি আর রিয়া দাঁড়িয়ে আছি। রিয়া আমার দিকে এসেছে। আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভার্সিটিতে যাচ্ছেন প্রেম করতে না, এত স্টাইল করতে হবে কেন? হ্যাঁ, এইটা কি করলে? আমি কই স্টাইল নিছি? মাথা চুলটা ঠিক করবো না নাকি? এভাবে গেলে সবাই আমাকে পাগল বলবে। না বলে আমার কাছে ভালো লাগলেই হবে, অন্য কারো কাছে লাগতে হবে না। রাকিব বাইক থেকে নেমে গেলে আমি বাইকে উঠলাম। তারপর রাকিব, তারপর রিয়া বসলো। আমি স্টার্ট দিয়ে চলে গেলাম ভার্সিটি। রিয়াকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আমরা ভার্সিটিতে চলে গেলাম। কলেজ থেকে ভার্সিটি 4 মিনিট লাগে। দুপুরে ছুটি হলে বাসায় চলে আসলাম। খাবার খেয়ে দুজনের ফ্রেন্ডদের দেওয়া ঠিকানায় চলে গেলাম। সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি রাকিবকে ওদের সাথে যোগ দিলাম। সন্ধ্যার সময় বাসায় আসলে রিয়া বলল, ভাইয়া তুমি সারাদিন কই থাকো? না কি হবে, আমার চকলেট কই? রাকিব পকেট থেকে চকলেট বের করে দিল। আমি এখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। রাকিব অনেকক্ষণ পর রুমে এসেছে। আমার সাথে পড়তে বসলো। কিছুক্ষণ পর রিয়াও আসলো। রাকিবের কল আসলে রাকিব বলল, আদিত্য, তুই ওকে একটু বুঝিয়ে দে, আমি একটু আসছি। রাকিব চলে গেল। রিয়া আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে বললাম, এই কি করছো? ওটো কোল থেকে কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, তোমাকে না অনেক আদর করতে ইচ্ছে করছে। এই তুমি ঠিক আছো? মাথায় সমস্যা হয়েছে নাকি? তুমি কি করছো এইসব? আমার মাথা ঠিক আছে, আর কতদিন জামাইয়ের থেকে দূরে থাকবো? তোমাকে দেখলে ইচ্ছে করে তোমার ঠোঁট চোরা চুষে চুষে খাই। রিয়া আমার মাথা ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলেও রিয়া আমার ঠোঁটে কামড় দিয়ে ধরতে লাগলো। আমি তখন রিয়ার সাথে রেসপন্স করি। 3 মিনিট পর ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম দুজন মিলে। ইস জান, তোমার ঠোঁট চোরা এত মিষ্টি কেন? তুমি না বলেছিলে আমার কাছে আসবে না? আবার আমি যেন তোমার কাছে না যাই। তাহলে কি হলো হঠাৎ? নিজে না করেই নিজে আমার কাছে এসে কিস করলে। ধ্যাত, জামাই থাকতে কতদিন সিঙ্গেল ভাবে থাকা যায়? প্রথম তো ভেবেছিলাম সবাইকে জানিয়ে তারপর স্বামী স্ত্রীর অধিকার দেখানো যাবে, বাট আমার এতদিন সহ্য করার মতো ধৈর্য নেই। আর এই, তুমি কেমন ছিলে? তোমার কি আদর খেতে ইচ্ছে করে না? সব ছেলেই করে। এখন বউ যদি বারণ করে তাহলে কিভাবে টাচ করব? এখন তো অনুমতি দিয়ে দিলাম। আচ্ছা শোনো না, আবার একটু কিস করি। না না, আর না, কোল থেকে নামো। কেউ এসে যাবে, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। ধর, কিচ্ছু হবে না। আব্বু তো অফিসে আছে, আম্মু রান্না করতে ব্যস্ত, আর ভাইয়া সাদে গেছে। মনে হয় আর একবার কিস করি। ওকে। আমি রিয়ার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিয়ে রিয়াকে বললাম, অনেক হয়েছে, এখন নামো। রিয়া নেমে ঠোঁটে আলতো করে কিস করে চেয়ারে বসলো। আমি রিয়াকে বললাম, কোন পড়ায় সমস্যা বলো? ধর, কোনো সমস্যা নেই, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই এসেছি। ফাজিল মেয়ে, যাও এখন রুমে গিয়ে পড়ো। যাবো, ভাইয়া না আসা পর্যন্ত তোমাকে দেখতে দাও তো। হায় রে পাগলি, মা না খেতে চাইলে যাও, রাকিব চলে আসবে কিন্তু। এই, তুমি সবসময় আমাকে তাড়ানোর চেষ্টা করো কেন? আমাকে কি তোমার পছন্দ হয় না? আর আমি সেটা বলছি একবারও? এত বেশি বোঝা ভালো না। যাও তো, রাকিব আসলো, যাও। যাচ্ছি, নিজের ঠোঁটের লিপস্টিক ধুই আসো, যাও। কি লিপস্টিক লেগে আছে? ওকে, আমি যাই। রিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলাম। রুমে এসে দেখি রাকিব বসে আছে। কিরে, তোর মন খারাপ নাকি? না, মামাদের বাসায় যাব রে। তুই তো সব চিনস এখন, তাই না? আমাকে 3 দিনের জন্য মামাদের বাসায় যেতে হবে। কেন? তোর ভাবি বেশি বুঝতাছে, আর কাজ আছে, তাই যেতে হবে। ও আচ্ছা। আচ্ছা চল, খাবার খেয়ে আসছি।
আমি আর রাকিব নিচে চলে গেলাম, খাবার খেতে লাগলাম। তখন রিয়া আমার পায়ে পা দিয়ে সুরসুরি দিতে লাগলো। আমি রাগী লোক নিয়ে তাকাতে রিয়া আমাকে চোখ টিপে মারলো। আমি আর কিছু না বলে খাবার খাওয়াতে মনোযোগ দিতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রাকিব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। আমি ফোনটা দৌড়তেই দেখি রিয়া ছাদে যেতে বলেছে 12টার দিকে। আমি সোজা না করে দিলাম। রিয়া রেগে গেল। আমি উপায় না পেয়ে রাত 12টার সময় ছাদে চলে গেলাম। ছাদে যেতে দেখি রিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এভাবে ডেকে আনার কি হলো? রাকিব যদি একবার বুঝতে পারে না। ওফ, চুপ করো, জানলে জানবে তুমি আমার বিয়ে করার স্বামী। আমি কোনো হারাম কাজ করছি না। বুঝলাম, তা কি বলবে বলো? আদর করতে ইচ্ছে করছে, চিলেকোঠার রুমের চাবি নিয়ে এসেছি, চলো না একটু আদর করি। এই কি বলো? একদমই না, যাও রুমে গিয়ে ঘুমাও। রিয়া আমার কোনো কথা না শুনে আমাকে টেনে চিলেকোঠা রুমে নিয়ে গেল। আমি সরে দেওয়ার চেষ্টা করলো। রিয়াকে আমার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? আমার ডাকে সাড়া দিতে চাচ্ছ না কেন? রিয়া, আমার এসব ভালো লাগছে না। চুপ করবে? আমার ডাকে সাড়া দাও না, না হলে কিন্তু আমি সবাইকে ডেকে বলে দিব তুমি আমার বিয়ে করার স্বামী। তখন দেখো কেমন লাগে। রাকিব ভাইয়া যখন জেনে যাবে তখন বুঝতে পারছো কি হতে পারে। তাই বেশি না বুঝে আমার ডাকে সাড়া দাও। রিয়া, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? যেটা মনে করো। রিয়া কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে সিঙ্গেল চৌকির উপরে ফেলে দিল। আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লাম। রিয়া ব্যথায় কুকড়ে উঠলো। মুখ চেপে ধরে সব সহ্য করতে লাগলো। রিয়ার চোখ বেয়ে পানি বেরোচ্ছে। আমি রিয়ার চোখের পানিগুলো মুছে দিতে লাগলাম আর আস্তে আস্তে রিয়াকে আদর করতে লাগলাম। রিয়া আমার প্রতিটা স্পর্শে কেঁপে উঠলো। আমার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আস্তে আস্তে যেন অজানা সুখে ভেসে গেলাম। তারপর আদর করা শেষ হলে উঠে যেতে নিলে আমার শার্ট টেনে ধরে আর ওর বুকের উপরে শুয়ে দিল। আমি বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে লাগলাম। রিয়া আমার মাথার চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো। আমি রিয়ার বুক থেকে মাথা তুলে বললাম, এখন উঠো, সব পরে নাও, সকাল আবার উঠতে হবে তো। আর একটু থাকো না। না, আর থাকা যাবে না। কত বাজে দেখেছো? ওকে, ওঠো। আমি উঠে পোশাক আশাক ঠিক করে নিলাম। রিয়াও করে নিল। তারপর সে নিচে চলে গেল। আমি কিছুক্ষণ থেকে রুমে চলে গেলাম। রাকিব দেখে ঘুমিয়ে আছে। আমি ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। রাকিব আমাকে দেখে বলল, কিরে, আমাকে না বলে নামাজ পড়তে গেলি? তুই ঘুমোচ্ছিলি তাই ডাক দিনি। আচ্ছা, তুই কি ভার্সিটি যাবি নাকি মামা বাড়িতে চলে যাবি? মামা বাড়িতে যাব, তুই তাহলে রিয়াকে নিয়ে চলে যা। আমি আর কিছু না বলে পড়তে বসলাম। পড়া শেষ করে 7:30 নিচে গিয়ে নাস্তা করে রিয়াকে নিয়ে বের হলাম। দুজনে একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। রিয়া আমার হাতের ভিতরে হাত রাখলো। আমি তাকাতে মিষ্টি করে হাসি দিল। আমি হাতটা সরিয়ে দিলাম। রিয়া আবার হাত দিতেই আমি রাগী লুক নিয়ে তাকাতে রিয়া মন খারাপ করে একপাশে ঘুরে বসলো। রিয়াকে কলেজের কাছে নামিয়ে দিতেই রিয়া গাড়ি ভাড়া দিতে গেলে আমি বললাম, কি ব্যাপার, গাড়ি ভাড়া কেন দিচ্ছ? আমার ইচ্ছে তাই। মামা, আপনি চলেন তো, ওর কাছ থেকে ভাড়া নিতে হবে না। না মামা, আমার থেকে নিন, আমি কারো ভাড়ায় চলতে পারবো না। দুজনে ঝগড়া করে দেখে রিক্সাওয়ালা আমাকে রাগে নামিয়ে দিল। আমি ভাড়াটা দিতেই রিক্সাওয়ালা চলে গেল। রিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকাতেই দেখি রিয়ার বান্ধবীরা চলে আসলো। ওর সাথে কথা বলে আমি হাঁটতে লাগলাম। রিয়া পিছন থেকে হাসতে লাগলো। ওই শোনেন, আমাকে নিয়ে যাইয়েন। পারবো না, একাই যান। আমি কিন্তু অপেক্ষা করব। রিয়াকে কিছু না বলে হেঁটে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসে প্রতিটা ক্লাস করে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থামাতেই রিয়া আমার দিকে হাত বাড়ালো। আমি রিয়ার হাত ধরে উঠিয়ে দিলাম। রিয়া আমার পাশে বসে আমার হাত ধরতে গেলে রাগী লোক নিয়ে তাকাতে আর ধরলো না। পাশের সময় রিক্সা থামাতে রিয়া নেমে চলে গেল। আমি ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেলাম। আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে আমাকে কল দিয়ে কথা বলতে লাগলাম। কথা বলে শেষ করে নিচে গিয়ে খেয়ে নিলাম। সন্ধ্যার দিকে ছাদে দাঁড়িয়ে আছি। রিয়া এসেছে, এক সাইডে দাঁড়িয়ে চা খাচ্ছে। রিয়া, রাগ করছো নাকি? রিয়া কিছুই বললো না। আমি রিয়ার কাছে যেতে রিয়া চলে যেতে নিল। আমি হাত ধরাতে বলল, আমার হাত ছাড়েন। চা খাবো। বানিয়ে নিয়ে আসছি। না, আমি এই কাপ থেকেই খাবো। আমি রিয়ার থেকে কেড়ে নিয়ে রিয়া যেখানে মুখ দেখিয়েছে সেইখান থেকে মুখ দিয়ে খেতে লাগলাম। বাহ, অনেক স্বাদ তো। এত স্বাদ কেন? রিয়া আমার কথা শুনে হেসে দিল। ঢং। সরি, দেখো, কেউ দেখলে সমস্যা হতো তাই হাত ধরতে দেয়নি। আমার এসব ভালো লাগছে না, সবাইকে বলে দেই। না, এখন আমার নিজের ক্যারিয়ার করার সময়। এখন যদি সবাই জানে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালো। আচ্ছা থাকো, পড়তে বসতে হবে। ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার খেতে গেলাম। আন্টি, আমাকে আগামীকাল চলে যেতে হবে। আপনাদের অনেক জ্বালাতন করেছি, পারলে ক্ষমা করে দিন। ছি, এইসব কি বলছো? জ্বালাতন কই করলে? তোমার মতো 100টা ছেলে থাকলে কেউ বিরক্ত হবে না। তোমার আম্মু আব্বু অনেক ভাগ্যবান যে তোমার মতো ছেলে পেয়েছে। আদিত্য, আমাদের এখানে থেকে যাও না। না আন্টি, ভাড়া করা হয়ে গেছে তো।
আর আন্টি মাঝে মাঝে আপনাদের দেখতে আসবো। আর আপনাদের যখন মন চাইবে আমার কাছে চলে আসবেন। ওকে, কিন্তু আদিত্য, তুমি কিন্তু নিজে রান্না করে খেতে পারবে না। আমি প্রতিদিন তোমার জন্য খাবার পাঠিয়ে দিব। আমি রান্না করতে পারি আন্টি, আমার জন্য চিন্তা করবেন না। আর বুয়াকে খুঁজে পেলে তো হয়ে গেল। না, রান্না করতে হবে না। যতদিন তুমি বুয়া না পাও ততদিন আমি রান্না করে পাঠিয়ে দিব, আর তুমি সুযোগ পেলে খেয়ে যাবে। থাক আন্টি, এত কষ্ট আপনাকে দিতে চাচ্ছি না। আরে কষ্ট কেন পাবো? ছেলেকে খাওয়াতে পারলে তো সব মায়ের ভালো লাগে, তাই না? ওকে আন্টি, আপনার যেমন ভালো লাগে। আমি খাবার খেতে লাগলাম। রিয়া অল্প খেয়ে উঠে চলে গেল। রিয়ার মা বাবা অনেক অবাক হয়ে গেল। রিয়াকে ডাক দিলে রিয়া বলল আর খাবে না, বলেই চলে গেল। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রিয়াকে কল দিতে লাগলাম। রিয়া কল ধরলো না। 12টার দিকে রিয়া রুমে গিয়ে দেখি রিয়া কান্না করছে। আমাকে দেখে সাথে সাথে চোখ মুছে ফেললো। আমি রিয়াকে ঘুরিয়ে বললাম, কি হয়েছে তোমার? কে তোমার জান? আমি তোমার কেউ না। আমি কেউ হলে আমাকে ছেড়ে চলে যেতে চাইতে না। আরে জান কি বলো? আরে পাগলি, কান্না থামাও। আরে আমার বাসা তো বেশি দূর না, এখান থেকে 5 মিনিট লাগবে। তাও তোমাকে তো দেখতে পারবো না। আগে যেভাবে দেখতে সেইভাবেই দেখবে, আর মাঝে মাঝে রাকিবের সাথে আসবে। ভাইয়া জীবনেও তোমার বাসায় আমাকে নিয়ে যাবে না, কারণ ভাইয়া আমাকে ছেলেদের থেকে দূরে রাখে সব সময়। আমার একটা ছেলে বন্ধুও নাই। কেউ হতে চাইলে ভাইয়ার ভয়ে হয় না। আর সেখানে তোমার মনে হয় ভাইয়া আমাকে তোমার বাসায় যেতে দিবে? আচ্ছা বাবা, এত কান্না করতে হবে না। আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। লাগবে না, তুমি চলে যাও। রিয়া আমাকে সরিয়ে দিলে আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। খাটে শুয়ে দিয়ে গলায় কিস করতে লাগলাম। রিয়ার 2 হাত খাটের সাথে চেপে ধরে রিয়া ঠোঁটের দিকে যেতে লাগলাম। রিয়ার ঠোঁটগুলো কাঁপছে। রিয়া চোখ বন্ধ করে ফেললো। রিয়ার ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিলাম। আস্তে করে রিয়ার সাথে মিশে যেতে লাগলাম। দুজনে হারিয়ে গেলাম সুখের সাগরে। রিয়া আমার বুকে মাথা দিয়ে বলল, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না আদিত্য। আমারও না, বাট কিছু করার নেই। চলো না আমরা সবকিছু বলে দেই। একটা বছর যাক, তারপর সবাইকে বলবো। আর সুযোগ বুঝে বলতে হবে, হুট করে বলা ঠিক হবে না জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কান্না করো না, আমি তোমার সাথে দেখা করব। আর শোনো, কলেজ থেকে আসার সময় তুমি আমার জন্য অপেক্ষা করো, পরে আমি তোমাকে সাথে করে বাসায় নিয়ে আসবো। ওকে। আচ্ছা জান, থাকো, রুমে যাই। আজ তোমার বুকে ঘুমাতে দাও না। ওকে, তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিই। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। রিয়া আস্তে আস্তে আমার বুকে ঘুমিয়ে গেল। আমি রিয়াকে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে আমার রুমে চলে গেলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে লাগেজ নিয়ে ভাড়া বাসায় চলে গেলাম। আমার সাথে রিয়া আর ওর আম্মু এসেছে। রুমে বাড়িওয়ালার সবই ছিল। রিয়া আর ওর আম্মু শুধু রুমটা গুছিয়ে দিয়ে চলে যায়। দুপুরে খাবারটা ওদের বাসা থেকে খেয়ে আসছি। রাতে পড়ছিলাম, হঠাৎ করে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি রিয়া আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে বলল, খাবার খেয়ে নিন বড় সাহেব। তুমি একা এসেছো নাকি? জি, আম্মু কাজে অনেক ব্যস্ত, তাই আমাকে দিয়ে পাঠাইছে। দরজাটা লাগিয়ে দিয়ে রিয়াকে টান দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। রিয়া দুষ্টুমি করে বলল, আদিত্য ভাই আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি চিৎকার করব। একবার মেয়েকে একা পেয়েছি। ওকে, চিৎকার করো, আমি ছাড়বো। বাঁচাও, কে কোথায় আছেন? আস্তে আস্তে বলতে লাগলাম। আমি সোজা ঠোঁটের সাথে নিজে ঠোঁট বসিয়ে দিলাম। রিয়া আমার চুল টেনে ধরলো আর শক্ত করে জড়িয়ে ধরলাম। 4 মিনিট পর ছেড়ে দিতে রিয়া হাঁপাতে লাগলো। ওই আমাকে মেরে ফেলবে নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, দুষ্টুমি করার সময় এখন নাই। আম্মু সন্দেহ করবে তাহলে। ওকে, তুমি খাই দিলে খাবো। ঢং, বসো, যাও, খাবার দিচ্ছি। আমি খাটে বসতেই রিয়া আমার পাশে বসে হাত দিয়ে খাবার প্লেট থেকে আমাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি রিয়াকে খাইয়ে দিতে লাগলাম। রিয়া খেতে চাইছিল না, জোর করে খাইয়ে দিলাম। দুজনে খাওয়া দাওয়া করে আমি রিয়ার কপালে কিস করে দিলাম। তারপর দুজনে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলাম। রিয়ার সাথে টুকটাক গল্প করতে লাগলাম। আচ্ছা আদিত্য, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? জানি না, বাট আমার যতটুকু মনে হয় আমি আমার আপুর সাহায্য নিতে পারি। যাই হোক, যখনকার ব্যাপার তখন ভাবা যাবে। এখন এসব কথা বাদ দাও। আর শোনো, পড়াশোনায় মনোযোগ দাও। সারাদিন শুধু মাথায় রোমান্টিক কথাবার্তা ভেবে ভেবে পাগল হবে। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমি রোমান্টিক জিনিস নিয়ে বেশি ভাবি? আমি তোমার স্বামী, সেখানে তোমার বিষয় আমি বুঝবো না? এটা কখনো হয় বলো? তাই নাকি? রিয়ার সাথে টুকটাক এভাবে কথা বলতে বলতেই রিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। এভাবে মাঝে মধ্যে রিয়া রান্না করে দিয়ে যেত, আবার আন্টি খাবার পাঠিয়ে দিত। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পর সকালে রিয়াটাকে ঘুম ভাঙলো। চোখ করে দেখে রিয়া কান্না করছে। আমি রিয়াকে কান্না করে দেখে চমকে গেলাম। এই রিয়া, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আদিত্য, আমার খুব ভয় করছে। অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে না, তার উপরে এখন মাথা ঘোরায় আর বমি পাই সব কিছুতে। কি বলো? ডাক্তারের কাছে যাও। রিয়ার কিছু বলতে যাবে তখনই আমার আপুর কল আসে। আমি কলটা রিসিভ করতেই, ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো?
আর তুমি দেশে এসেছো? তুইও আজকে চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে আপু, আমি বাসায় যাবো ভাবছিলাম, আর দিনে ছুটি পেয়েছি। ওকে, তাড়াতাড়ি আয়। আর কিছুক্ষণ আপুর সাথে কথা বলে কল কেটে দিলাম। রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া কান্না করো না, ডাক্তারের কাছে চলো। আমার ভয় করছে, ডাক্তারের কাছে গেলে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তো আমার ফ্যামিলি জেনে যাবে। অপরিচিত ডাক্তার নেই। না, এখানে সবাইকে আম্মুকে চিনে। আচ্ছা শোনো, আমার সাথে তুমি আমাদের ওইখানে চলো। পাগল হয়েছো নাকি? তোমার ওইখানে আমাকে পাঠাবে তোমার মনে হয়? আচ্ছা একটা কাজ করতে পারো, তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে দূরে কোনো ডাক্তার দেখে আসো। এইটাই ভাবছি। আর তুমি কি চলে যাবে? আপু এসেছে, আর আমি এমনিতে টিকিট কেটেছিলাম বাসায় যাওয়ার জন্য। আচ্ছা আমাকে বের হতে হবে, তুমি বাসায় যাও, আমি আসছি। এখনই চলে যাবে নাকি? রিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফোনটা নিয়ে রিয়াদের বাসায় গিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা জার্নি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রিয়াকে টেক্সট দিয়ে জানিয়ে দিলাম বাসায় এসেছি। নিচে গিয়ে আপুর পাশে বসতে আপু বলল, আম্মু, আদিত্য কিন্তু আগের থেকে অনেকটা গুলুমুলু হয়ে গেছে। রাকিবের আব্বু আম্মু দেখি তো তোকে অনেক আদর যত্ন করেছে। গুলুমুলু হব না আবার? 3 বেলা যে পরিমাণ খাবার খাওয়ায় সেখানে মোটা না হয়ে থাকা যায়? রাকিবের আম্মা আব্বু অনেক ভালো, আমাকে একদম নিজের সন্তানের মতো ভালোবাসে। আসলে অনেক ভালো। রাকিবের বোনটাকে আমার অনেক পছন্দ। মেয়েটার সাথে যত কথা বলি ততটা কাছে মনে হয়। রাকিবের বোনও আছে? সবার সাথে গল্প করতে করতে রিয়ার যে কল এসেছে ওটা খেয়ালই করিনি। রুমে গিয়ে দেখি রিয়া অনেকবার কল করেছে। রিয়াকে সাথে সাথে কল ব্যাক করলাম। রিয়া কল রিসিভ করে বলল, একদম আমাকে কল দিবে না। আপনি তো পাশে গিয়ে শুকিয়ে আছেন, আমার কল ধরবেন কেন? আমি মরি বাঁচি সেটা দেখার বিষয় তো আপনার না। রিয়া আমি মানুষের ভিতরে ছিলাম তো তাই বুঝতে পারিনি। হ্যাঁ, মানুষের ভেতরে তো থাকবেন, এখন তো আমার কোনো কিছুই বুঝতে পারবেন না। কথাটা বলে রিয়া কান্না করতে লাগলো। আমি আর কিছু বলতে যাবো তার আগে রিয়া ফোন কেটে দিল। আমি আবার কল দিলে রিয়া কল কেটে দিতে লাগলো। রাগের কলই দিলাম না, ফোনটা এক ডিল দিয়ে ভেঙে ফেললাম। রুম থেকে বের হয়ে বাইরে চলে গেলাম। রাতের দিকে বাসায় এসে দেখি আপু আম্মা আব্বু দুলাভাই বসে আছে। আমি যেতে আপু আমাকে বলল, কি রে ভাইয়া, তোর ফোন কোথায়? কেন আমার কাছে? চেক কর তো। আমি পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। মনে পড়লো রাগের বসে ঢিল মেরেছিলাম। আমাকে দেখে আপু বলল, তোর ফোন তোর রুমে ফ্লোরে দেখলাম ভেঙে চুরমার হয়ে গেছে। ও হয়তো কখন পড়ে গেছে বুঝতে পারিনি। আচ্ছা থাক, রুমে যাব। আমি রুমে গিয়ে দেখি ফোনটা টেবিলের উপরে। ফোনটা হাতে নিয়ে চালু করার চেষ্টা করলাম, বাট চালু হলো না। পরে সিম খুলে রেখে দিলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে চোখ খুলে দেখি আপুর ননদ। আমি ভয় লাফ দিয়ে খাট থেকে নেমে পড়লাম। আমাকে দেখে আপুর ননদ খিলখিল করে হাসতে লাগলো। আপনি এখানে কখন আসলেন? আমাকে দেখে মেয়েটা বললো অনেকক্ষণ ধরে নাকি বসে আছে। আমি কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম দুজনে। নিচে যেতে আপু বলল, মাশাআল্লাহ, দুইজনকে অনেক সুন্দর মানাইছে। কি বলো আপু, কাদের দুজনকে মানিয়েছে? তোকে আর আমার আদরে ননদিনীকে। আপুর কথা শুনে দেখলাম আপু ননদ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি আবার এসে বললাম, ভাই বোনের একটু মিল না থাকলে হয় না। কি কিসের ভাই বোন? কেন, তোমার ননদ তোমার বোনের মতো, তেমন আমারও বোনের মতো। যাই হোক, আম্মু আমাকে 30,000 টাকা দাও তো। আম্মু আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলল, কেন? আম্মু আমার ফোনটা ভেঙে গেছে, তাই একটা ফোন কিনবো আপাতত চালানোর জন্য। আমার কাছে এত 20,000 টাকার মতো হবে। এত অল্প দামের ফোন কিনে কি করবি? একেবারে আইফোন নিয়ে নে। আমার আইফোন ভালো লাগে না, কম দামেরই ভালো আছে। আচ্ছা, বাকি টাকা আমি দিচ্ছি। না থাক, 20,000-এর ভিতরে একটা কিনে নেব। তখন দোলাভ এসেছে, আর আমার হাতে তার কার্ড দিয়ে বলে আমার যেটা পছন্দ ওইটা যেন কিনে নেই। আমি নিতে না চাইলেও সবাই জোরাজুরি করতে পরে রাজি হয়ে যায় ফোন কিনতে। আমার সাথে আপু ননদকে পাঠিয়ে দিল। এতটা রাগ হলো কিছু বললাম না, ওনাকে নিয়ে ফোন কিনতে চলে গেলাম। উনি একটা আইফোন কিনলো, আর আমি 40,000-এর ভিতরে একটা পছন্দ হলো সেটাই কিনে নিলাম। দুজন কিনে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে দুজনে বাসার ভেতরে ঢুকতেই আপু আমাকে আর ওনাকে দেখে বলল, ওই তো ওরা চলে আসছে, দেখি দুইজনকে ফোন কিনবি। আপু আমাদের দুজনেরই ফোন দেখলো। আমার ফোন দেখানো শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে প্রথমে সিমটা ফোনে তুলে ফেললাম, তারপর সোজা রিয়াকে কল দিলাম। অনেকক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। রিয়া কল রিসিভ করে বলল, কে আপনি? বারবার কেন কল দিচ্ছেন? সরি রিয়া, তোমার রাগ হয় স্বাভাবিক। যেন আমার ফোনটা ভেঙে গেছিল গতকাল, আজকে ফোন কিনে সিম তুলে তোমাকে কল দিলাম। থাক মিস্টার আদিত্য, আর মিথ্যা বলতে হবে না। আমাকে আর কোনোদিন ফোন দিয়েন না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি যাতা বলো, তোমার বিয়ে কিভাবে ঠিক হয়? আমি থাকতে তোমার বিয়ে হতেই পারে না। দেখো আমার সাথে মজা করো না।
আমি আপনার সাথে মজা করছি না। আপনাদের সবাইকে ভাইয়া ইনভাইট কার্ড দিয়ে যাবে। ফালতু কথা বাদ দাও, আগে বলো ডাক্তারের কাছে গেছিলে? ডাক্তার কি বললো? কি বলবে? আমি মা হতে চলছি আর বাচ্চাটা ফেলে দিব, কারণ এই বাচ্চার বাবার কোনো পরিচয় নাই। আমার ফ্যামিলি জানার আগেই আমি নষ্ট করে ফেলবো। কি নষ্ট করে ফেলবে মানে? ওর বাবার নাম নেই মানে? রিয়া, একদম বাজে কথা বলবে না। সত্যি কি আমরা মা বাবা হতে চলেছি রিয়া? আমরা না, আমি একা মা হতে চলছি। যাই হোক, ফোন রাখেন, আর কোনোদিন আমাকে ফোন দিবেন না। রিয়া, এভাবে বলো না, রাগ করো না প্লিজ। সরি সরি, সত্যি বলছি, আমার ফোন ভেঙে গেছে। বিশেষ না হলে ওয়েট করো, ভিডিও কলে আসো। আমার বিশ্বাসে কিচ্ছু যায় আসে না, আমি কিচ্ছু শুনতে চাই না। ওয়েট, আমি ছবি পাঠাই তাহলে বুঝতে পারবে। আমি ভাঙা ফোনটা একটা ছবি তুলে রিয়াকে পাঠিয়ে দিলাম। রিয়া ছবিগুলো দেখে চিৎকার করে বলতে লাগলো, ফোন ভেঙে গেছে একবার কি কারো ফোন দিয়ে বলা যায় নাই? আমার ফোন নষ্ট হয়ে গেছে, কতটা ভয় পাইছি আপনার ধারণা আছে? তার উপরে আবার ফুপি তার ছেলের বউ করে নিতে চাই। আমি তো রাকিবকে কল করে বলেছি। আমি ভেবেছিলাম রাকিব নিশ্চয়ই তোমাদের বলবে। ভাইয়া কাউকে কিছুই বলে নাই। আদিত্য প্লিজ কিছু একটা করো, যদি নিজের বাবা মাকে বলতে না পারো তাহলে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আর এই বাচ্চাটা কি করবো আমি জানি না, সবাই জানাজানি হয়ে গেলে নিশ্চয়ই এই বাচ্চা নষ্ট করতে উঠে পড়ে লাগবে। কিছু হবে না, আমি দেখছি আমি কি করতে পারি। প্লিজ কান্না করো না। আচ্ছা ফোনটা রাখছি যান, কান্না করো না। আমি ফোনটা কেটে দিয়ে রুমের ভিতরে হাঁটাহাঁটি করতে লাগলাম। মাথায় যেন কিছুই কাজ করছে না, কি করব ভেবে পাচ্ছি না। তখন পিছন থেকে আমার এক কাজিন আমাকে বলল সবাই আমাকে ডাকছে। আমি নিজেকে শান্ত করে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই হাসাহাসি করছে। আমাকে দেখে আপু বলল, আদিত্য, কি রে, সারাদিন ঘরের ভিতরে কি করিস? আমাদেরকে সময় দেওয়ার মতো সময় নাই দেখি তোর হাতে। আরে না আপু, কি বলো, সময় থাকবে না কেন? আবার কিছু বলতে যাবে তখনই রাপি এসেছে। রাগী লোক নিয়ে বলল, ভাই সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার জন্য আমাকে সিলেট থেকে এখানে আসতে হলো। কি সমস্যা তোমার বলো তো? ফোন বন্ধ কেন তোমার? সেই গতকাল থেকে কতবার কল দিয়েছি, তোমার কোনো খোঁজ খবর নাই। কি রে পিচ্ছি, এত রেগে আছিস কেন? বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে? আপু তুমি কখন এসেছো? আগামীকাল এসেছি, তা তুই এত রেগে আছিস কেন? তোমার ভাইকে খুন করতে ইচ্ছে করছে। ওই ভাইয়া বলছো না কেন? কি সমস্যা তোমার? রাফি প্লিজ শান্ত হো, আমার কথাটা শোন। কি শুনবে? হ্যাঁ, ফাইজলামি করো তুমি। আরে ভাই শোন, গতকাল আগে ফোনটা ভেঙে ফেলেছিলাম, আর অনেকবার চালু করে চেষ্টা করছি, হয়নি। তাই কাউকে কল দিতে পারিনি, শুধু রাকিবকে কল করেছিলাম আম্মুর ফোন দিয়ে। আজ ফোন কিনে কল করলাম। একবার তো বলতে পারতে নাকি? যাই হোক, এসব বাদ দে, আমার তোর সাথে কথা আছে। তুই এসেছিস অনেক ভালো হয়েছে, রুমে চল। হ্যাঁ, আমারও তোমার সাথে অনেক কথা আছে, আর তোমাকে কথাগুলো জানানো খুব দরকার। আমার অনেক কথা আছে, তুই চল আমার সাথে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা চলো। আমি রাফিকে নিয়ে রুমে যেতে নেব, তখনই পিছন থেকে আপু বলে উঠলো, ওয়েট, কেউ রুমে যাবি না। আদিত্য, তোর সাথে আমাদের কথা আছে, আমাদের কথা শোন। আপু পরে কথা শুনবো, এখন একটু কাজ আছে। আমাদের কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাই আমাদের কথাটা আগে শুনবি। ওকে বলো। আপু আমাকে ও ননদের সাথে বসে আপু বলল, আদিত্য, আমরা সবাই চাই। আমু, তুমি বলো। উফ, একজন বললেই হয়, তুই হেলি করার কি আছে? আমি বলছি আদিত্য, আমরা চাচ্ছি তোকে রূপা মামুনির সাথে বিয়ে দিতে চাচ্ছি। রূপা মামুনি তোকে পছন্দ করে, আর তুমিও নিশ্চয়ই রূপা মামুনিকে পছন্দ করিস। আমার কথা শুনে আমি আর রাফি লাভ দিয়ে উঠে বললাম। আমি আর রাফি একসাথে বলে উঠলাম, কি? আমার সারপ্রাইজ কেমন লাগলো? এইটা সারপ্রাইজ ছিল? সবাই হাসতে লাগলো, আর আপুর ননদ রূপা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমার রাগে শরীর জ্বলতে লাগলো। আমি কিছু বলবো তখন আপু বলল, শোন, তোদের বিয়েটা এই মাসে দিয়ে দিব ভাবছি। আমার ননদটা আর সহ্য হচ্ছে না। সেই তোকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে, সব সময় আমার মাথা খেয়ে ফেলে। তাই ভাবছি এই মাসে বিয়েটা দিয়ে দেব। তুই কি বলিস? আপু এসব কি বলছো? দেখো আপু, আমি রূপাকে আমার ছোট বোনের নজরে দেখি, ওকে আমি কখন অন্য নজরে দেখিনি। দেখিস না, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমার ননদটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর সব দিক দিয়ে পারফেক্ট। প্লিজ সবাই কিছু মনে করবেন না। আর রূপা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে কখনো অন্য চোখে দেখিনি। আমি তোমাকে আমার ছোট বোন হিসেবে দেখেছি। আমার কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল, আর আব্বু আম্মু আপু আর দোলা ভাই অনেকটা রেগে গেল। আম্মু রাগী লোক নিয়ে বলল, কেন বিয়ে করতে পারবি না? হ্যাঁ, আগে বোন ভাবতি, বিয়ে করলে বউ হিসাবে ভালোবাসবি। এখানে এত হেয়ালের কি হলো? রূপা তো আর তোর নিজের মায়ের পেটের বোন না যে তাকে বিয়ে করা যাবে না। খালামণি কিছু মনে করো না, দেখো ভাইয়া ওনাকে বিয়ে করতে পারবে না। কেন করতে পারবে না? হ্যাঁ, ওনাকে বিয়ে করলে না ভাইয়া কখনোই সুখী হবে না, আর উনিও না। তাই এই বিয়েটা না হওয়াই ভালো। চুপ,
কিসের সুখী হবে না? হ্যাঁ বিআই সাহেব, এই সপ্তাহের মধ্যে ওদের বিয়ে, দেখি কিভাবে ও না করে থাকে। আরে আজব তো, আমি ওনাকে বিয়ে করব না, এটা কি বুঝতে পারছো না? দেখো রূপা, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে, তোমার মনের মতো একটা স্বামী পাবে। আমার সাথে বিয়ে হলে তুমি কোনোদিনও ভালোবাসা পাবে না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি কথাটি শেষ না করতেই ঠাস ঠাস করে আব্বু আম্মু আমাকে মেরে দিল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আম্মু রেগে গিয়ে বলল, বিয়ে করবি না মানে? তোর ঘাড় করবে বিয়ে। সুমাইয়ার আব্বু এখনই কাজী সাহেবকে নিয়ে আসো, এখনই বিয়ে দিয়ে দেবো। কি পাইছে হ্যাঁ? ওর এত বড় সাহস আমার মুখের উপরে না করে দেয়। খালামণি, তুমি ভাইয়ার উপরে এভাবে রূপা আপুকে চাপিয়ে দিতে পারো না। তুই চুপ কর, কোনটা করলে কি হবে সেটা আমি বুঝবো। আব্বু কাজীকে কল দিতে যাবে, আমি সাথে সাথে আম্মুর পায়ে ধরে বললাম, আম্মু আমি বিয়ে করতে পারবো না, আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করলে 4টা জীবন নষ্ট হয়ে যাবে। 4টা জীবন নষ্ট হবে মানে? হ্যাঁ ভাইয়া ঠিক বলছে, প্লিজ খালামণি এই বিয়ে দিও না, এইভাবে 4টা জীবন নষ্ট করে দিও না। কি যাতা বলছিস? বিয়ে দিলে 4টা জীবন কার কার? ভাইয়া আর চুপ থেকো না, এখনই সময় সব কিছু বলে দাও। আমি কিছু বলতে যাবো তার আগে ফোনটা বেজে উঠলো। রিয়ার নাম দেখে কেটে দিলাম। যখন বলতে যাব তখনই রিয়া কল দিতে লাগলো, বারবার কেটে দিতে লাগলাম। তখন আপু বলল, কে এতবার কল দেয়? কলটা ধর। আমি কলটা রিসিভ করে দূরে চলে আসলাম। রিয়া কান্না করতে করতে বলল, আদিত্য সর্বনাশ হয়ে গেছে, আম্মু জেনে গেছে আমার যে পেটে বাবু। আদিত্য আমাকে মেরে ফেলবে, ভাইয়া আব্বুকে জানলে আমাকে শেষ করে ফেলবে। আদিত্য কিছু একটা করো। রিয়া কান্না করতে লাগলো। আমি রিয়াকে বলতে লাগলাম, রিয়া কান্না করো না, আমি দেখছি কি করা যায়। ওফ, কখন সেই এক কথা, আমি দেখছি দেখছি, আরে কত দেখবি বল? আমি মরলে তুই দেখতে আসিস। আজকে ভেতরে যদি বাবা মাকে বলতে না পারিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা বলেই রিয়া ফোন কেটে দিল। আমি বারবার কল দিতে গিয়েও কেটে দিতে লাগলো। আমি এক পর্যায়ে নিজের কান্না ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি রাফির কাছে গিয়ে বললাম, রাফি তোর ফোনটা দে। কি হয়েছে? আর আগে ফোনটা দে, আমার ফোন ধরছে না, আল্লাহ যেন উল্টাপাল্টা কিছু না করলেই হলো। রাফির ফোনটা হাতে নিয়ে কল দিতে লাগলো। আর আম্মু আমাকে ঘুরিয়ে বলল, আমার কথা শুনতে পাচ্ছিস না? এইসব ফোন রাখ, আজ তোর বিয়ে দিয়ে দিব। আর এসব ন্যাকা কান্না করে লাভ নেই। আম্মু তোমার সাথে পরে কথা বলছি, প্লিজ ডিস্টার্ব করো না। ফোন রাখ তুই, এখনই পাঞ্জাবি পরে আয়। কথাটা বলে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমি আম্মু থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করতে লাগলাম। আম্মু প্লিজ ফোনটা দাও, প্লিজ দাও ফোনটা। আগে পাঞ্জাবি পরে আয়, বিয়ে করে তারপর যা ইচ্ছে করিস। আম্মু ফোনটা দাও, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কি সমস্যা তোর? যদি না বলোস তাহলে ফোন পাবি না তুই। আমি অনেকবার ফোন চাইলাম, আম্মু বারবার এক এক প্রশ্ন করে বিরক্ত করতে লাগলো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি চিৎকার করে বলতে লাগলাম, সমস্যা কি তোমাদের? বাংলা কথা বোঝো না? আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আবার আমাদের উপরে চিল্লায়া কথা বলস। শুনতে চাও কেন বিয়ে করব না? হ্যাঁ শুনতে চাই, বল কেন করবি না? কারণ ভাইয়া একজনকে ভালোবাসে। ভালোবাসে মানে? হ্যাঁ ভালোবাসে। আর সব থেকে বড় কথা হলো ভাইয়া বিবাহিত, ভাইয়ার স্ত্রী আছে। আর স্ত্রী থাকাকালীন কিভাবে অন্য নারীকে বিয়ে করবে? আর তার থেকে বড় কথা, ভাইয়া ভাবির জীবনে নতুন একটা মানুষ আসতে চলছে, আর সেখানে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে বললো? রাফির কথা শুনে সবাই অবাক হয়ে কয়েক পা পিছিয়ে যায়। আমি কান্না করতে লাগলাম। আম্মুর সাথে সাথে মাথা ঘুরে পড়ে যেতে নেবে, সাথে সাথে আমি ধরে ফেললাম। আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, খবরদার তুই আমার আম্মুকে টাচ করবি না। আম্মু, আপু প্লিজ আম্মুকে বসো এখানে। আম্মুকে সবাই ধরে রুমে নিয়ে গেল। আমি রুমে যেতে নিলে আমাকে আপু ঢুকতে দিল না। আপু চিৎকার করে বলল, তুই আমার আম্মুর পাশে আসছিস না? তোকে দেখলে আম্মু আরো অসুস্থ হয়ে যাবে, তুই এখান থেকে চলে যা। আপু আমি একবার আম্মুর সাথে কথা বলতে চাই, তারপর আম্মু যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কথাটা বলে জোর করে রুমের ভিতরে ঢুকি। আম্মু আমাকে দেখে কান্না করতে করতে বলল, আমি এই ছেলেকে নিয়ে গর্ব করতাম যে কিনা বাবা মাকে ছাড়া বিয়ে করে ফেলেছে। আম্মু আমার পুরো কাহিনীটা শোনো, তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আমি এরা পেয়ে হাত জোর করে সবার থেকে রিকোয়েস্ট করলাম। পরে সবাইকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। সবাই শুনে কিছুটা বুঝলো। আম্মু কান্না করতে লাগলো। তাই বলে একবার আমাদের বলবি না? এভাবে চেপে রাখতে পারলি কিভাবে? আমরা কি খুব খারাপ যে তোদের বিয়ে মেনে নিতাম না? আম্মু তখন আমাদের মাঝে কোনো পরিচয় ছিল না, আমরা নিজের একে অপরকে মেনে নিতে পারছিলাম না। এমনিতেও তোমাদের ভয়ে কি ভেবে নেবে সেই ভয়ে কোনো মাথায় কাজ করছিল না। এখনই আমি আমার বৌমাকে নিয়ে আসবো। আম্মু এটা করলে অনেক ভালো হয়। আম্মু প্লিজ আমার সাথে আজই চলো। রিয়া ফোন ধরছে না, উল্টা পাল্টা কিছু করে ফেললে আমি বাঁচবো না। আমার সন্তান, আমার স্ত্রীকে আমি হারাতে চাই না।
আম্মু আমি ওদের খুব ভালোবাসি। রূপা, আব্বু আম্মু আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার ভাইয়ের বউ সন্তানকে আমরা ফেলে দিতে পারি না। হয়তো ওরা ভুল করেছে লুকিয়ে, বাট আমরা যখন জেনে গেছি তখন এভাবে ওদের ক্ষতি হতে দিতে পারি না। আমার কথা শুনে রূপা আর আম্মু আব্বু দুলাবে বুঝতে পেরে আমাদের সাথে সায় দিল। তারপর সবাই রেডি হয়ে আমার সাথে রাকিবদের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। প্রায় 3 ঘন্টা 30 মিনিট লেগে গেল ওদের বাসায় যেতে। ওদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতে রাকিব বলল, আরে আপনারা যে কেমন আছেন, ভিতরে আসেন। রাকিব আমাদের সবাইকে ভিতরে নিয়ে গেল। রাকিবের আব্বু আম্মু সবার সাথে পরিচয় করে দিল। আপু রাকিবকে বলল, রাকিব, তোমার বোন কোথায়? আপু ওই তো রুমে আছে। ওকে ডেকে দাও। রাকিব ডাক দিতে চাইলো না, কিন্তু উপায় না পেয়ে রিয়াকে নিয়ে আসলো। রিয়ার দিকে তাকাতে বুকের ভিতরটা কেঁপে উঠলো। রিয়ার ঠোঁট কেটে গেছে, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। হাতের দিকে তাকাতেই দেখলাম রিয়া ওড়না দিয়ে হাতটা লোকালো। বুঝতে বাকি রইল না যে রিয়া কি মেরেছে। রিয়া এসে সবাইকে সালাম দিল। আম্মু আপু রিয়াকে নিজের কাছে বসে দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাই বউটাকে তো একদম পরীদের মতো দেখতে। কিন্তু রিয়া, তোমার হাতে এইসব কিসের দাগ? মুখে থাপ্পড়ের দাগ কেন? আপুর কথা শুনে সবাই থতমত খেয়ে গেল। রাকিব কথা ঘুরিয়ে বলল, আপু ঠিক বুঝলাম না, রিয়া আপনার ভাইয়ের বউ মানে? ভাবি, আপনারা হয়তো কিছু জানেন না। রিয়াকে আপনারা মেরেছেন, তাই না? ভাবি, আমি আদিত্যর কাছে সব কিছু শুনেছি। রিয়ার পেটে আর কারো না, আদিত্যের সন্তান। আম্মুর কথা বলে শেষ হতে না হতে সবাই উঠে দাঁড়ালো। রাকিব আমার দিকে রাগি লুক নিয়ে তাকাতেই রাফি সবকিছু সবাইকে খুলে বলল। তারপর সবাই বুঝতে পেরে বলল, আমাদের তো একবার বলতে পারতে বিষয়টা, দুজনে এভাবে লুকিয়ে গেছো কেন? আদিত্য, তুই আমার বেস্ট হস, আমাকে একবার তুই বলতে পারস নাই? আমি কি তোদের বিয়ে মেনে নিতাম না? আমি কি জানি না আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড কেমন? ওই তোমার ফ্রেন্ডশিপ নষ্ট হবে ভয়ে বলতে পারে নাই। প্লিজ ভাইয়া, ওকে তুমি ভুল বুঝো না। ওই তোমাকে অনেক ভালোবাসে। এই ওর ভালোবাসা, নিজের বেস্ট ফ্রেন্ডকে বুঝতে পারে না? আমি রাকিবকে জড়িয়ে ধরে মাপ চাইলাম। সবার থেকে ক্ষমা চাওয়ার পর সবাই মাপ করে দিল। আমাকে আর রিয়াকে আবার নতুন করে বিয়ে দিল। আমি আর রিয়া বাসর ঘরে বসে আছি। রিয়া বলল, আমাদের প্রথম বাসর হলো চিলেকোঠায়, আর দ্বিতীয় বাসর ঘর হচ্ছে রুমে, তাও আবার বাচ্চা পেটে নিয়ে। সবই ইউনিক। রিয়া আস্তে আস্তে আমাকে কয়েকটা কিল ঘুষি দিল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমি মিষ্টি পাগলিটাকে। আমিও ভালোবাসি আমার বরটাকে। তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ হলো। কেমন হয়েছে জানাতে বলবে না। পরবর্তী গল্পে তৈরি থাকবে। ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।